ওকে, তো আমাদের আজকের যেটা বিষয় সেটি হচ্ছে ধ্বনিবাদ। এবার ধ্বনিবাদ আমরা অনেক আগেই মূলত একটু হলেও পড়েছি। তোমরা হয়তোবা মাস্টার্সে নিশ্চয়ই পড়েছো। তো সেখানে ধ্বনিবাদ সম্পর্কে বিষয়গুলোকে নিয়ে সাধারণত ডিটেলসে হয়তোবা অনেকেই পড়তে পারোনি, কারণ মাস্টার্সে অনেক সময় অনেক কিছু আমাদের ছেড়ে যেতে হয় বা অনেক কিছু আমাদেরকে বাদ দিতে হয়। ঠিক আছে, তো সেই জায়গাটাকে আমি ছেড়ে দিলাম। তো আজকে আমরা ওর জন্য ডিটেলসে পড়বো। আর নেট সেটের ক্ষেত্রে ডিটেলসটা খুব ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই পরীক্ষায় দেখেছো যে নেট সেটে কিন্তু আমাদের এমনভাবে ট্রিকিলি কোশ্চেনগুলোকে করে, সেটা যদি আমরা ডিটেলসে না পড়ি তাহলে সেই জায়গাটাকে কিন্তু সহজে ধরতে পারি না। আর কনসেপচুয়াল জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের পাশ্চাত্য সাহিত্যতত্ত্বের তো অবশ্যই, সেই ক্ষেত্রে যে আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব আছে, এখানে অবশ্যই আমাদেরকে মুখস্থও করতে হবে এবং বুঝতেও হবে। মুখস্থটাই অনেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আর তার সাথে সাথে আমাদের এটাকে বুঝতেও হবে যে কি কি বলছে বা কোন বিষয়গুলোকে এখানে জায়গা দিচ্ছে। যাই হোক, তো তোমরা অবশ্যই গুগল মিট সেশনে অ্যাক্টিভ থেকো। আর কোশ্চেন আমরা শেষের দিকে নেব যতগুলো কোশ্চেন আসবে। আর এখানে একটা জিনিস চেষ্টা করবে, যদি পারো পুরো সেশনটাকে করো, ইনকমপ্লিট ছেড়ে যেও না। কারণ অনেক সময় এমন হয়তোবা প্রথমের দিকে আমি কিছু একটা বলছি, সেটা শেষের দিকে হয়তোবা ওটার কনক্লুশন টানবো, তো সেই জায়গাটা প্রথম দিকে শুনে তুমি চলে গেলে, তারপরে কিন্তু অধরাই থেকে গেল, সেটাতে ভুল কিছু বুঝতে তোমার ভুল ধারণাও তৈরি হতে পারে। তো এই জায়গাগুলোর থেকে বাঁচার জন্য অবশ্যই পুরোটাকে কমপ্লিট করা দেখার চেষ্টা করো। নয়তোবা এখনই লেফট হয়ে গিয়ে পরে ধরে নাও কোনো এক সময় দেখে নেবে, কিন্তু ফুল দেখার চেষ্টা করো যেই সময় দেখবে। যদি এখন ব্যস্ত থাকো তবে এখন লেফট হয়ে গিয়ে পরে দেখে নিতে পারবে। আর অবশ্যই একটা পেন আর তোমরা আরেকটা খাতা বা কপি পাশে রাখবে। ওকে, তো আজকের বিষয় হচ্ছে ধ্বনিবাদ। আমাদের ভারতীয় কাব্যতত্ত্বের এটা চ্যাপ্টার, নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমরা সিলেবাসে যাদের কাছে সিলেবাস রয়েছে। এবার ধ্বনিবাদের সমস্ত কিছু যা কিছু রয়েছে, যে ধ্বনিবাদের মধ্যে সমস্ত ধারণা বা সমস্ত ব্যক্ত করার প্রেক্ষিতগুলো যা কিছু আমরা পাই, মূলত তিনটে বিষয় থেকে: কারিকা, বৃত্তি আর হচ্ছে লোচন। এবার মজার বিষয় হচ্ছে, এই যে আমরা ধ্বনিবাদ বিষয়ক যে বিখ্যাত গ্রন্থ, এই যে ধর্নালোকটাকে পাই, ধ্বনিবাদের একটা বলতে গেলে ধ্বনিবাদকে একদম ভালোভাবে যদি জানতে হয়, তাহলে ধর্নালোক না পড়লে আমরা কখনোই ধ্বনিবাদকে ভালোভাবে জানতে পারি না। এবার এই ধর্নালোক, মূলত এই ধর্নালোক বলতে বোঝায় এই কারিকা, বৃত্তি আর লোচন নামক টিকার একটা সমূহকে। ঠিক আছে, তো এই সবগুলোর একটা সমূহকে মিলে কিন্তু আমাদের ধর্নালোক হয়। বোঝো বিষয়টাকে। এই যে ধর্নালোক শব্দটাকে আমরা ব্যবহার করি, এটা কিন্তু এই তিনটে মিলে হয়। এটা অনেকেই জানো না, আমি জানি। তো তিনটে মিলে হয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই তিনটা কোথা থেকে আসলো? এবার মাথায় রাখবে, এই তিনটে কিন্তু কিছু কিছুর রচয়িতাদের নাম আমাদের জানা আছে, কিছু কিছু নেই। যেমন কারিকার রচয়িতা সম্পর্কে আমরা জানি না, বৃত্তির জানি আনন্দবর্ধন, এবং কারিকা ও বৃত্তির টিকা লিখেছিলেন হচ্ছে অভিনবগুপ্ত। ঠিক আছে, তো এই কাব্যতত্ত্ব সম্পর্কে যে একটা চূড়ান্ত ধারণা পরবর্তীকালে এসেছিল, যে ধ্বনিরাত্মা কাব্যস্য, অর্থাৎ ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা, ধ্বনিবাদীরা এটা বলে গেছেন। এই অভিমতকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু স্বীকার করা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই অভিমতকে কেন্দ্র করেই অনেক ধরনের ধারণাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো এসেছে কিন্তু এই কারিকা, বৃত্তি এই টিকা থেকে। ওকে, ধর্নালোকের ভিত্তিতে আমরা কিন্তু এটা পাচ্ছি। এবার যদি বলা হয় তাহলে ধ্বনি কি, ওই যে আমরা সাধারণত জানি যে ব্যাকরণের মধ্যে ব্যবহার হয় ধ্বনি বর্ণ, ওই ধ্বনি বর্ণই কি এই আমাদের ধ্বনি? এই কাব্যতত্ত্বেরও ধ্বনি কি ওই ধ্বনি? তো বিষয়টাকে বুঝতে হবে ভালোভাবে। না, এটা একটু আলাদা। কাব্যকে ছাড়িয়ে বিষয়বস্তুকে ব্যঞ্জনা দান করতে পারে এমন অতিরিক্ত বস্তুকেই ধ্বনি বলে। অর্থাৎ কাব্যতে যেটা বলা হচ্ছে, সেই বিষয়বস্তুটাকে বাদ দিয়ে, ব্যঞ্জনা মানে কি, তার ভেতরের অর্থটাকে যখন আমাদেরকে নিয়ে যাবে, ভেতরের অর্থের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে, এমন একটা অতিরিক্ত বস্তুকেই আমরা কি বলি? ধ্বনি বলি, বা এমন একটা অতিরিক্ত বস্তুকেই ধ্বনি বলা হয়। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কাব্যের শব্দের অর্থটা কি? দেখো, ধ্বনি তো ঠিক আছে, বুঝলাম। এই ধ্বনিটার ক্ষেত্রে, এই ধ্বনিটা যে পাবো, এই ধ্বনিটা পাওয়ার সেখানে আমাদের সেই জায়গাগুলোতে পাওয়ার
কোন ধরনের পদ্ধতিকে অবলম্বন করতে হবে বা কোন ভিত্তিতে পাবো? দেখো, কাব্যের শব্দের অর্থ না সাধারণত দুই প্রকার হয়। যে কোনো প্রকার কাব্যকে আমরা নিয়ে নিই, তার যে শব্দের যে অর্থগুলো আছে, যে কোনো প্রকার কাব্যকে আমরা নিয়ে নেব, তার শব্দের অর্থ সাধারণত দুই প্রকার হবে। একটা হচ্ছে বাচ্যার্থ, আর একটা হবে ব্যঙ্গার্থ। ঠিক আছে, যে কোনো প্রকার কাব্য নিয়ে নাও, তার শব্দের অর্থ দুই প্রকার হবে। একটা হবে বাচ্যার্থ, মাথায় রাখবে, একটা হবে বাচ্যার্থ আর একটা হবে ব্যঙ্গার্থ। এবার বাচ্যার্থ কি? বাচ্যার্থ বলতে বোঝায় শব্দের অভিধানগত অর্থ যেটা। এবার অভিধান কি? অভিধান মানে হচ্ছে ওই যে ডিকশনারি, যেটাতে আমরা ধরে নিচ্ছি যে যেই সম্পর্কে যেটা দেওয়া থাকবে, যেমন জল। জল কি? ডিকশনারিতে কি খুঁজলে কি পাবে? একটা তরল পদার্থ যেটা না খেলে মানুষ মারা যাবে, এই ধরনের কিছু একটা লেখা আছে মনে করো। তো এটা হয়ে যাচ্ছে বাচ্যার্থ, অর্থাৎ অভিধানগত অর্থ যেটা অভিধান থেকে আমরা পেয়েছি, সেটা হচ্ছে মূলত বাচ্যার্থ। সেটাকে কি বলা হয়? বাচ্যার্থ বলা হয়। আর ব্যঙ্গার্থ কি? এবার অনেকেই না এই শব্দগুলোকে যখন শোনে তখন সে ভাবে যে স্যার ব্যঙ্গার্থ মানে কি, যেটা কিনা একটু ব্যঙ্গের স্বরে বলছে এমন, ওটা কি ব্যঙ্গার্থ? না, ব্যঙ্গার্থ হচ্ছে কাব্যের প্রতীয়মান অর্থ, মানে যেটা সরাসরি বলা নেই, যেটা সরাসরি বলা নেই, তার ভেতরে আরেকটা অর্থ আছে। ধরে নাও আমি একটা কোনো কথা বললাম, সেই কথা বলার ভেতরে আরেকটা অর্থ লুকিয়ে আছে, সেইটাকে বলবো আমরা ব্যঙ্গার্থ। সেইটাকে কি বলা হয়? ব্যঙ্গার্থ বলা হয়। ঠিক আছে? তো এই প্রতীয়মান, এই যে কাব্যের যে এই যে ব্যঙ্গার্থ বা এই যে প্রতীয়মান অর্থটা, যেটা আমি বলতে চাইছি যে ভেতরের অর্থটা আছে, সেটাই হচ্ছে ধ্বনি। একদম যদি আমি সাদামাটা ভাষায় তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে, ধরে নিচ্ছি আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কি সুপ্রিয় তুমি আসবে তো আজকে? ঠিক, এটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম ঠিকই, কিন্তু এইটা জিজ্ঞেস করার পেছনে তুমি হয়তো ভাবলে যে স্যার হয়তো আজকে আমি ক্লাসে আসবো কি না সেটার জন্য হয়তো জিজ্ঞেস করছে। কিন্তু এই জিজ্ঞেস করার পেছনে আমার ভেতরে আরেকটা অর্থ আছে। সাপোজ ধরে নাও যে আরেকটা অর্থ আছে, যে আমি মনে মনে চাইছি যেন সুপ্রিয় যেন না আসে। সাপোজ ধরে নাও, এই যে জায়গাটা, এই ভেতরের অর্থটা, এটা তো এই তোমার অভিধানগত, এই যে আজকে তো আসবে, এই যে জায়গাটার মধ্যে তো তুমি ধরতে পারলে না, বাচ্চাত্ব থেকে তো ধরতে পারলে না, ওটা তো তুমি যেটা ভেতরের অর্থ, প্রতীয়মান অর্থ, সেই জায়গা থেকে তুমি ধরতে পারলে। এই যে প্রতীয়মান অর্থ, এটাকেই ধ্বনি বলছে। একদম যদি সাদামাটা ভাষায় বলি, বইয়ে দেখবে এগুলো একদম অনেক জটিলাকারভাবে বলা আছে। ঠিক আছে? তো এইটাকে বলি আমরা কিন্তু মূলত ধ্বনি। এবার এইটুকুর মধ্যে কি শেষ? না, এটা আমি জাস্ট তোমাদেরকে ইনিশিয়াল নলেজ, মানে একদম প্রাথমিক একটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম। এইটুকুর মধ্যে শেষ নয়, ধ্বনির আরও অনেক ব্যাপার আছে। তো একটু ধীরে ধীরে করে আসি। এবার ধ্বনিবাদের যদি আমরা ইতিহাসটাকে লক্ষ্য করি, একদম শুরু থেকে যদি আমরা এর ইতিহাসটাকে লক্ষ্য করি, তো প্রথম যখন ভামহ বললেন শব্দার্থ সাহিত্য কাব্যম, এটা কাব্যলঙ্কারে আমরা পাই, এবং শব্দ এবং অর্থই হচ্ছে মূল। এখানে তিনি বললেন যে শব্দ ও অর্থ এই দুটোই হচ্ছে মূল। এটাকে বললেন ভামহ বললেন। ঠিক, শব্দ ও অর্থের সমন্বয়ে কাব্য গড়ে ওঠে। তার মতে তিনি কি মত প্রকাশ করলেন? যে শব্দ আর অর্থ, যে শব্দ বলা হচ্ছে এবং তার যে অর্থটা আসছে, এই দুটোর মাধ্যমেই কি হয়? একটা কাব্য গড়ে ওঠে। যেমন এখানে বলা হলো, যেমন রমণীর মুখকে সুন্দর করে তোলে যেমন অলঙ্কার, তেমনি কাব্যকেও সুন্দর করে তোলে অলঙ্কার। তার মতে কাব্যের কাব্যত্ব নির্ভর করে অলঙ্কারের ওপর। তাহলে কার মতে? এটা ভামহর মতে। তাহলে পরীক্ষায় কিন্তু এভাবেও দিয়ে দেয়। ধরে নাও তোমরা যারা এর আগেও পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই জানতেই হবে, সেটা হচ্ছে অনেক সময় আমাদের এই যে টার্মগুলো আছে, এই যে সেন্টেন্সগুলো আছে, যেমন শব্দার্থ সাহিত্য কাব্যম, ধ্বনিরত্তা কাব্যস্য, এগুলো কে বলেছে? দেখবে তোমাকে টেবল দেবে এবং মেলাতে বলবে কে কোনটা বলেছে, এবার মেলাও। দেয় এভাবে, অস্বীকার করলে চলবে না, দেয়। তো ভামহ যেটা বললেন শব্দার্থ সাহিত্য কাব্যম, সেই কোন বেসিসে বললেন? অলঙ্কারের বেসিসে বললেন যে শব্দ এবং অর্থের সমন্বয়ে কাব্য গড়ে ওঠে, এবং এই শব্দ এবং অর্থের সমন্বয়ে কাব্যকে সুন্দর করে তোলে হচ্ছে অলঙ্কার। এটা ভামহ প্রথমে এই শব্দ সম্পর্কে এটা বলেছিলেন। তারপরে আসলো বামন কি বললেন? বামন বললেন রীতিরাত্তা কাব্যস্য, অর্থাৎ রীতিবাদকে তিনি প্রায়োরিটাইজ করলেন বা রীতিবাদকে তিনি গুরুত্ব দিলেন। এখানে তিনি বললেন অলঙ্কার, রীতি আর গুণ এই তিনটেই দরকার, এবং এর মাধ্যমেই কিন্তু কাব্যের সঠিক যে সৌন্দর্য সেটা আসবে। তিনি যুক্তি দিলেন ঠিক জায়গায় যথোপযুক্ত অলঙ্কার প্রয়োগ করে কাব্যকে সুন্দর করে তোলার মাধ্যমেই কবির মুনশিয়ানা এবং কবিত্ব। কোন জায়গায় কোন অলঙ্কারটুকুকে ব্যবহার করতে হবে, কোন জায়গায় কোন অলঙ্কার ব্যবহার করলে সেটা আরও ভালো সুন্দর হয়ে উঠবে, সেই জায়গাটা যেই কবি জানে তিনিই তার কবিত্বকে ভালো করে ফলাতে পারেন, তিনিই হচ্ছেন মূল কবি। এবার বামন অলঙ্কারবাদকে স্বতন্ত্র মাত্রা দিয়ে ঘোষণা করলেন। তিনি বললেন রীতিরাত্মা কাব্যস্য, অর্থাৎ রীতি বা স্টাইল এটাই হচ্ছে কাব্যের আত্মা। রীতি হলো কাব্যের অবয়ব।
অর্থাৎ রীতি মানে স্টাইলটা কার জানা আছে। যেমন দেখো, আমরা যখন একটা ড্রেস পরি, ভালোভাবে বোঝো, আমি পুরুষদের পয়েন্ট অফ ভিউতে বলছি, আমরা যখন কোনো ড্রেস পরি তখন কি করি, একটা শার্ট পরি, একটা ধরে নাও প্যান্ট পরলাম, একটা বেল্ট নিয়ে আমরা শার্ট আর প্যান্টটাকে যোগসূত্র একটা দেওয়ার চেষ্টা করি। তারপরে হাতের মধ্যে বোতাম দিয়ে হাতগুলোকে বন্ধ করে নিই এবং মানে চিরাচরিতভাবে যেভাবে আমরা সাধারণত আমাদের পোর্শনটাকে, আমাদের যে সাজসজ্জাটা আছে সেটাকে আমরা বহন করি। এই বহন করার একটু বিপরীতে গেলেই আমাদের একটু খটোমটো দরকার হয়, যে কেউ হয়তো বা অন্যরকমভাবে পড়ছে, তখনই দেখবে সেটা আর ভালো মনে হয় না। ঠিক আছে, তো তখন যে কেউ কোথাও ধরে নাও ওই বেলটা কোমরের বদলে গলায় বাঁধলো, কোনো ধরে নাও পুরুষ বেল্ট যেটা আছে সেটা কোমরে বাঁধে, সেটা কোমরে না বেঁধে গলায় বাঁধলো। এবার স্বাভাবিক ব্যাপার, যখনই গলায় বাঁধবে তখনই একটু খটোমটো লাগবে, তখন ভালো লাগবে না। তো বামন না এই জায়গাটার উপর গুরুত্ব দিলেন, যে যেখানে যেটাকে রাখতে হবে, মানে অলংকার যেখানে যেটাকে প্রয়োগ করতে হবে। যেমন আমি বেল্টের উদাহরণ দিলাম, তেমনি অলংকারকে যেখানে সেটার উপযুক্ত সেখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে সেটা সৌন্দর্য আরও বাড়ে। এইটাকে বলছে হচ্ছে রীতিবাদ, এটাকে তিনি নিয়ে আসলেন রীতিবাদ। তো রীতিরাত্মা কাব্যস্য কে এনেছেন? বামন। এরপরে আরেকটি আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আনন্দবর্ধনের ধ্বনিরাত্মা কাব্যস্য, যেটা আসলো পরবর্তীকালে ধ্বনিবাদ। ধ্বনি শব্দার্থ শক্তি, ব্যঞ্জনা শক্তি, এই যে ধ্বনিরাত্মা কাব্যস্য, অর্থাৎ ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা, এটা শেষে দাবি করা হলো। এবার এটার জন্য কি যুক্তি দেওয়া হলো? এটাও যুক্তি দেওয়া হলো যে রমণী দেহের লাবণ্য যেমন দেহাতিরিক্ত জিনিস। একটা দেখবে, একটি টার্ম ব্যবহার করি আমরা, লাবণ্য, বা বলা হয় আমরা অনেক সময় বলি না যে মেয়েটিকে কিন্তু খুব ভালো লাগছে, বা মেয়েটি খুব সুন্দর, এভাবে অনেক সময় বলি। তো এটা কি বলি আমরা? ওই যে সে কী ধরনের ওই অলংকার পড়েছে এগুলোর ভিত্তিতে বলি? ওই সৌন্দর্য কি, যে কী ধরনের অলংকার ব্যবহার পড়েছে কি পড়েনি, এগুলোর উপরে কি সৌন্দর্য আমরা যাচাই করি? না। বিষয়টাকে যদি একটু ভালোভাবে ভাবো বা একটু যদি আমরা ভালোভাবে দেখি, রমণীর দেহেনে লাবণ্য এটা দেহাতিরিক্ত জিনিস, অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তার সৌন্দর্যটা আসছে। কিন্তু কাব্যের সৌন্দর্য তেমনি অবয়বের বাইরে অতিরিক্ত জিনিস। ওই সৌন্দর্যটা, ওই যে মেয়েটিকে যে সুন্দর লাগছে, ওটা শুধু এটা বলবে না যে সে ওই বিভিন্ন অলংকার পরেছে, বিভিন্ন গয়না পরেছে, এগুলোর জন্য তাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সে হয়তো সুন্দর, তার সাথে সাথে গয়নাও পরেছে এবং ওটাতে লাবণ্যতা আরও ফুটে উঠেছে। এবং এর জন্যই বলা হচ্ছে যে শুধুমাত্র ওই অলংকারের জন্যই সে সুন্দর হয়ে গেল, এটা বলা যাবে না। তো আনন্দবর্ধন এটা কি বলছেন, যে রমণীর দেহের লাবণ্য যেমন দেহাতিরিক্ত জিনিস, লাবণ্যটা আলাদা জিনিস, সব মিলিয়ে ওটা আসে, ওটা কাব্যের সৌন্দর্য, তেমনি অবয়বের বাইরের অতিরিক্ত জিনিস ওটা। ঠিক আছে, তো সৌন্দর্য শব্দ অর্থ, অলংকার, রীতি সমস্ত কিছুকে ছাড়িয়ে এটা চলে যায়, সমস্ত কিছুর এটা বাইরে যে অতিরিক্ত বিষয়, সমস্ত কিছু ছাড়িয়ে গিয়ে কাব্যকে সৌন্দর্য দান করে, তাকেই ধ্বনি বলে। যেমন ওই যে লাবণ্যটা ওই শুধুমাত্রই অলংকার আর শুধুমাত্র তার ওই ভারী ভারী গয়নাপত্র এগুলোর মাধ্যমেই আসছে, এটা তো বলা যাবে না। তার ওই যে লাবণ্যটা, এইটা তো আলাদা একটা ব্যাপার, তার সব কিছু মিলিয়ে আসছে, এটা ওই অলংকারকে ছাড়িয়ে গেছে। তো এই জায়গাটা আনন্দবর্ধন বললেন যে ধ্বনিবাদও তাই, যা বলা হচ্ছে, যা অলংকার ব্যবহার করা হচ্ছে আমাদের কোনো কাব্যের মধ্যে, যা কিছু সুন্দর সুন্দর অলংকার ব্যবহার করা হচ্ছে, এগুলোরও অতিরিক্ত জিনিস হচ্ছে আমাদের এই ধ্বনি। ঠিক আছে, তো এটা কিন্তু আনন্দবর্ধন বললেন। তো মোটামুটিভাবে আমরা যদি ধ্বনিবাদের ইতিহাসটাকে দেখি, প্রথমে অলংকারকে বেস করে, তারপরে রীতিবাদকে, তারপরে কিন্তু আমরা ধ্বনিবাদকে পেলাম। এবং ধ্বনি কাব্যের বিষয়বস্তুকে ব্যঞ্জনা দান করে, কাব্যকে সুন্দর করে তোলে বলে এটা কিন্তু ধরা হয়। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে শব্দার্থ শক্তিটা কি? এই যে আমরা একটু আগেই পড়লাম, যারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করনি তাদের একটু বলে দিই। এই যে আমরা পড়লাম না, যে আনন্দবর্ধন বললেন যে এখানে আমরা ধ্বনিরাত্মা কাব্যস্য, এবং ধ্বনি শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তি, অর্থাৎ শব্দার্থের একটা ব্যঞ্জনা কিভাবে পাচ্ছি তার উপরে ধ্বনি নির্ভর করছে। ঠিক আছে, শব্দার্থের আমরা ব্যঞ্জনা কিভাবে পাচ্ছি তার উপরে ধ্বনি নির্ভর করছে, এটা আমরা পড়লাম। তো এবার তাহলে এই শব্দার্থ শক্তিটা কি? শব্দার্থ শক্তি বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন থাকা দরকার। এবার আনন্দবর্ধনের মত অনুযায়ী যদি আমরা শব্দার্থ শক্তিটাকে দেখি, এটা না কতগুলো নিয়মের বা কতগুলো শক্তির একটা যোগসূত্র। কি সেগুলো? একটা হচ্ছে অভিধা শক্তির যোগসূত্র, অভিধা শক্তি, তারপরে হচ্ছে লক্ষণা শক্তি, অভিধা শক্তি, লক্ষণা শক্তি, তাৎপর্য শক্তি আর ব্যঞ্জনা শক্তি। এই তিন শক্তির যদি আমরা একসাথে বলি, সব মিলিয়ে হচ্ছে শব্দার্থ শক্তি। ঠিক আছে, এবার এই অভিধা শক্তি বলতে আমরা কি বুঝবো, বা এই অভিধা শক্তি বলতে কি বোঝায়? খুব নিখুঁত জিনিস, মনোযোগ দিয়ে, কারো যদি মনোযোগ না থাকে মাথায় কিন্তু ঢুকবে না, তো একটু মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে।
ঠিক আছে তো? সবাই মনোযোগ সহকারে শুনছো তো? একটু জানাও, একটু লিখে জানাও তো সবাই মনোযোগ সহকারে শুনছো? বেশ, ঠিক আছে তাহলে। দেখো, এবার একটা একটা করে আমরা ঢুকবো এবং একটা একটা করে বিষয়কে বোঝার চেষ্টা করব। ওকে, তো প্রথমত আসি অভিধা শক্তি। এই অভিধা শক্তি এক্স্যাক্টলি কী, বা এই অভিধা শক্তি বলতে আমরা কি বুঝি? দেখো, অভিধা শক্তি বলতে বোঝা হচ্ছে শব্দের যেটা অভিধানগত অর্থ। ঠিক আছে, শব্দের যেটা একদম অভিধানগত অর্থ। ওই যে আমরা একটু আগে পড়েছিলাম যে জল বলতে কি বোঝায় বা জল মানে কি, একদম তুমি অভিধান খুললে যেটা পাবে সেটাই হচ্ছে অভিধা শক্তি। তারপরে আরেকটা পাই আমরা লক্ষণাশক্তি। লক্ষণাশক্তি কি? লক্ষণাশক্তি হচ্ছে বাক্যের লক্ষণ দেখে শব্দের অর্থ। বাক্যের যে লক্ষণটা দেখি আমরা, সেটার মাধ্যমে কি বলার চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটা শব্দের অর্থ। তাৎপর্য আরেকটা থাকে তাৎপর্য শক্তি, সেটা হচ্ছে সম্পূর্ণ বাক্যগত অর্থ, অর্থাৎ এক্স্যাক্ট বাক্যটাকে বলে কি অর্থ প্রকাশ করার চেষ্টা করা হয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে মূলত কি, সেই জায়গাটাকে বলা হচ্ছে মূলত একদম বাক্যগত অর্থ। ওকে, এটাকে একদম কি বলে? এটাকে একদম বাক্যগত অর্থ বলে। আর একটা পাই আমরা, এগুলোকে আমি ডিটেলসে পড়াবো, ঠিক আছে, চিন্তা নেই। আর একটা পাই আমরা ব্যঞ্জনা শক্তি। এবার ব্যঞ্জনা শক্তিটা কি? এই ব্যঞ্জনা শক্তিটা হচ্ছে একটা প্রতীয়মান অর্থ, অর্থাৎ যা বলা হচ্ছে তার ভেতরের কোনো অর্থটাকে যখন আমরা ধরাতে চাই তখন ওটাকে বলি হচ্ছে ব্যঞ্জনা শক্তি। এবার এগুলোকে যদি আমরা একটু ডিটেলসে ঢুকি, প্রথমে আসি অভিধা শক্তি। একটু আগে আমরা বললাম যে অভিধা শক্তি বলতে বোঝায় শব্দের যেটা কিনা একদম অভিধানগত অর্থ, একদম অভিধানগত অর্থ যেটা পাই সেটাই হচ্ছে অভিধা শক্তি, একটু আগে আমরা বললাম। এবার ধরে নাও একটা উদাহরণ নিচ্ছি, একদম সহজ, একদম সোজামাটা উদাহরণ নিয়ে আমরা বুঝবো। শিশুর হাসি সকলের ভালো লাগে। ভালোভাবে লক্ষ্য করো, শিশুর হাসি সকলের ভালো লাগে, ঠিক? এবার এটাকে যদি আমরা দেখি, এই বাক্যটাকে যদি এবার আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করি, কি বলছে? শিশুর হাসি সকলের ভালো লাগে। তাহলে বাক্যের এই শিশু শব্দের অর্থ যদি জানতে চাওয়া হয় তবে বলতে হবে সদ্য পৃথিবীতে জন্মগ্রহণ করা বিশেষ এক সম্প্রদায়ের মানুষ যাদের জ্ঞান, বোধ, বুদ্ধি বা বিবেকের জাগরণ যথাযথ হয়নি। ঠিক আছে তো? যথাযথভাবে হয়নি, অর্থাৎ সদ্য কেউ হয়তো জন্মগ্রহণ করেছে এমন একজনকে আমরা শিশু বলছি, ঠিক? এবার বিষয়টা হচ্ছে, কিন্তু এই ধারণা শিশুর সম্পর্কে সম্যক ধারণা দিতে পারে না। যে কোনো দিন শিশু দেখেনি, ধরে নিচ্ছি আমি এটা জাস্ট বললাম যে শিশু বলতে যে সদ্যজাত পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এবার কে এটা ধরতে পারবে যে আগেও শিশু দেখেছে, যে আগেও শিশু দেখেছে যে হ্যাঁ শিশু এই ধরনের হয়, তাকে যদি বলি তাহলে সে মানেটাকে সহজে ক্যাচ করে নিতে পারবে। কিন্তু যে কোনোদিন শিশু দেখেনি তার কাছে শিশুর ধারণা তো পরিষ্কারই না। এবার শিশু জিনিসটা কি, সদ্যজাত মানে ওটা আবার কি জিনিস, এই জায়গাটা তো সে ধরতেই পারবে না। তার কাছে ধীরে শিশুর ধারণাটাই তো পরিষ্কার নয়। এই ধারণার জন্য জ্ঞান ও ধারণা প্রয়োজন। এবার এই ধারণাটা কি, জ্ঞান কি? ধারণা হলো জ্ঞানের প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ তোমার একটা মানে মিনিমাম একটা ধারণা থাকতে হবে, তবেই কিন্তু তার তুমি অর্থটাকে খুঁজে পাবে। বুঝতে পারলে তো? এই জায়গাটাতে অভিধা শক্তি কিন্তু এর ভিত্তিতে নির্ভর করে। যেমন আরেকটা উদাহরণ নিচ্ছি, দুধের রং সাদা। দুধের রং সাদা। এবার এই বাক্যের মাধ্যমে ধারণা পরিষ্কার হয় যে দুধ এবং রঙের যার জ্ঞান আছে, যার দুধ আর রং এই দুটোর জ্ঞান আছে, সে কিন্তু তখন বলতে পারবে ও আচ্ছা আচ্ছা সাদা কালারের হয়, ও যে একদম ফটফটে ওটা হয়। যার রং সম্পর্কে ধারণা নেই তাকে যদি যতবার বলো যে দুধের রং সাদা, দুধের রং সাদা, সে ধরতেই পারবে না যে সাদা আবার কি জিনিস। মানে বুঝতে পারছো তো? তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ওর জন্য বলা হচ্ছে শব্দের অভিধানগত অর্থও যদি তোমাকে জানতে হয় তাহলে অবশ্যই তোমাকে এক বিশেষ ধারণা প্রয়োজন, যেটা কিনা সেই ধারণাটা যদি তোমার না থাকে সেই অর্থ ধরতে পারবে না। এখান থেকে বুঝে নিতে পারছি যে ধারণা প্রকাশিত হচ্ছে বাক্যে এবং জ্ঞান প্রকাশিত হয় শব্দে। ধারণা কি হয়? বাক্যের দ্বারা প্রকাশিত হয়। একটা গোটা বাক্য দিয়ে আমরা একটা ধারণা করতে পারি, আর জ্ঞান প্রকাশিত হয় হচ্ছে শব্দ দিয়ে। একটা গোটা শব্দ দিয়ে আমরা কিন্তু জ্ঞানকে মানে আমরা প্রকাশিত করতে পারি। এবার ধারণা বলতে অভিধানগত অর্থ অর্থাৎ অভিধা শক্তিকে বোঝায়, অর্থাৎ তোমার কতটুকু ধারণা আছে একটা বিষয় নিয়ে। যেমন ধরে নিচ্ছি তোমার রং সম্পর্কে ধারণা আছে, তাহলে তুমি দুধের রং সাদা বলে একদমই বাক্যটার অর্থ বুঝে যাবে। ওর জন্য বলছে ধারণা বলতে একটা অভিধানগত অর্থ বা অভিধা শক্তিকে বোঝায়। আর ধারণা আসে হচ্ছে আমাদের ইন্দ্রিয়ানুভব থেকে এবং বুদ্ধি থেকে। বলছে ধারণাটা সাধারণত আসে আমাদের ইন্দ্রিয়ের অনুভব থেকে, আমরা ইন্দ্রিয় দিয়ে যা কিছু অনুভব করি সেগুলো থেকে আমাদের ধারণা আসে। আবারও রিপিট করছি, ধারণা কি দিয়ে আসে?
এগুলো কিন্তু একটু গুলিয়ে যাওয়ার বিষয়, আমি জানি, ঠিক আছে। যারা একদমই প্রথম পড়ছো তারা ভাববে যে স্যার এগুলো তো গুলিয়ে যাচ্ছে, না গুলিয়ে যাবে না। এই জন্যই এগুলোকে বারবার মূলত পড়তে হবে, এবং আমাদের নোটপত্র ওইভাবেই সাজানো থাকে যেন কিনা একবারই বুঝে যাও। আর আমি তো সহজ ভাষায় বুঝাই, আর এই কাব্যতত্ত্ব এই সমস্ত ক্লাসেসগুলো আমি নিই, তো চিন্তার কোনো কারণ নেই। ওকে, জাস্ট একটু আমার কথাগুলোকে ফোকাস করো, ঠিক আছে। স্ক্রিনে দেখছো, ঠিক আছে, আমার যে বক্তব্য আছে কানটাকে এখন বেশি একটু গুরুত্ব দাও। দেখো কি বলছি আমি, ভালোভাবে বোঝো। ধারণা আসে আমাদের ইন্দ্রিয়ানুভব থেকে, অর্থাৎ যেগুলো আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি। এবার আমাদের ইন্দ্রিয় কটি আমরা বলি না, পঞ্চেন্দ্রিয়, ঠিক আছে। তো এই যে আমাদের চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে প্রভৃতি ইন্দ্রিয়ের সাহায্যে আমরা রং, গন্ধ, ঠিক আছে, আমাদের রং, গন্ধ, হ্যাঁ, স্বাদ, নরম গরম প্রভৃতি যেমন অনুভব করি, তেমনি আবার বুদ্ধি দিয়ে বিচার শক্তি বা প্রজ্ঞাকেও তো অনুভব করি। তো এই জায়গাটা কিন্তু আমাদের এখানে কিন্তু দরকার হয়। তোর জন্যই বলা হয় যে ধারণা বলতে অভিধানগত অর্থ বোঝায়, এবং অভিধা শক্তি বলতে বোঝায় যেটা আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, সেটাই হচ্ছে মূলত কিন্তু অভিধা শক্তির জায়গা থাকে। এবং এই যে অনুভব করি এই অনুভবগুলোকে আমাদের কিন্তু আবার বিচার শক্তি বা প্রজ্ঞা দিয়ে আমাদেরকে কিন্তু এগুলোকে ধরতে হয়, বিচার শক্তি দিয়ে এগুলোকে আমাদের ধরতে হয়, যে কোনটাকে কিভাবে বিচার করব, কোনটাকে নয়, সেটা বিচার শক্তি তোমার থাকতে হবে, সেটার জন্য বুদ্ধি দরকার। তো ওর জন্যই বলা হচ্ছে যে তোমার এই বুদ্ধি এবং বিচার শক্তি যদি না থাকে তাহলে কিন্তু এই ধারণাগুলোকে তুমি ব্যক্ত করতে পারবে না। তাহলে অভিধা শক্তি বলতে কি বোঝায়, ধারণাগত কতটা দিক আছে তোমার, সেটাকে কিন্তু অভিধা শক্তি বোঝায়। আর এটা কিভাবে আমরা পেতে পারি, এটা আমাদের এই অভিধা শক্তির ইন্দ্রিয়ানুভব থেকে এবং বুদ্ধি থেকে আমরা এটা পেতে পারি, এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে, বিচারকে কাজে লাগিয়ে আমরা সেই পর্যায়ে কিন্তু পৌঁছতে পারি, ঠিক আছে। সুতরাং এখন আমরা বলতে পারি যে শব্দের যে অভিধা শক্তি সাথে ইন্দ্রিয়ানুভব এবং বুদ্ধির প্রত্যক্ষ সংযোগ আছে। পরীক্ষায় কিন্তু ধরে নাও শুদ্ধ অশুদ্ধ দেয়, তোমরা সবাই জানো যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছো, পরীক্ষাতে এইটুকু তোমাকে দিয়ে দিল যে শব্দের অভিধা শক্তির সঙ্গে ইন্দ্রিয়ানুভব ও বুদ্ধির প্রত্যক্ষ সংযোগ আছে। তারপরে ধরে নাও 4টে শুদ্ধ অশুদ্ধ দেবে, তার মধ্যে এটা দিল। এবার যারা ডিটেলসে পড়বে না তাদের স্বাভাবিকভাবে অধরাই থেকে যাবে, ঠিক আছে। তো অন্যান্য জায়গাতে তোমরা হয়তো বা নিশ্চয়ই অন্য জায়গারও তোমরা ডেমো ক্লাস বা এই ধরনের বিষয়গুলো দেখেছো, সেখানে কিন্তু দেখবে উপরই উপর চলে যায়, উপরই উপর চলে গিয়ে কিন্তু কখনো নেট সেট কোয়ালিফাই হয় না, মাথা রাখবে। সেটা ওই তোমরা গ্র্যাজুয়েশন বা এখানে এটা কিন্তু কখনোই এমন নয় গ্র্যাজুয়েশনের সাথে বা তোমার মাস্টার ডিগ্রির সাথে এটাকে তুলনা করছো, সেটা নয়। নেট সেট কিন্তু আলাদা জিনিস। তো এইটাকে বুঝতে হলে একদম ভেতরে ঢুকতে হবে। এবার আসি অভিধা শক্তি হলো, এবার আসি লক্ষণাশক্তি। বাক্যের যখন আমরা লক্ষণ দেখে শব্দের অর্থটাকে ব্যক্ত করি তখন সেটাকে বলা হয় হচ্ছে লক্ষণাশক্তি, ঠিক আছে। আবার রিপিট করছি, বাক্যের যখন লক্ষণ দেখে আমরা যখন শব্দের অর্থটাকে এখানে ধরার চেষ্টা করি। এবার লক্ষণটা কি, একটা উদাহরণ দিয়ে বোঝাবো। আচ্ছা, আগে বিষয়টাকে একটু বোঝাই। লক্ষণাশক্তি কি, দেখো বুঝতে হবে ভালোভাবে। শব্দের যে শক্তি বাচ্চাত্ব বা অভিধানগত অর্থকে ছাড়িয়ে বাচ্চাত্বের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য অর্থকে বুঝিয়ে থাকে তাকে লক্ষণাশক্তি বলে। এবার যারা পরে জয়েন করেছো ক্লাসে, আমি দেখলাম অনেকেই পরে জয়েন করেছো, এবার তাদের তো বাচ্চার তো আমি এগুলো ক্লাসের শুরুর দিকেই বললাম, ওর জন্য আমি একদম ক্লাসের শুরু থেকে জয়েন করতে বলেছিলাম, কারণ আমি জানি এই টপিকটা এমনই, এটার একটা টার্ম মিস করে গেলে তাহলে পরেরগুলো বুঝতে অসুবিধা হয়। এবার আমি শুরুর দিকেই বলেছিলাম, এবার একই জিনিস আবারও বললে অসুবিধে। তো আমি যখন ধরে নাও ইউটিউবে আপলোড করে দেবো, তখন প্রথমে দুটুকু একটু দেখে নেবে। শব্দের যে শক্তি বাচ্চাত্ব বা অভিধানগত অর্থকে ছাড়িয়ে যায়। বাচ্চাত্ব মানে কি, যেটা কিনা আমরা অভিধানগত অর্থটা পাচ্ছি, যেটা একদম সরাসরি ডিকশনারিগত মিনিং যেটা পাচ্ছি, সেটাকে ছাড়িয়ে বাচ্চাত্বের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য অর্থকে বুঝিয়ে দেয়, অন্য আরেকটা অর্থকে বোঝায়, তখন সেটাকে লক্ষণাশক্তি বলে। গুলিয়ে ফেলবে না, আমি একটু পরেই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, জাস্ট বেসিকটাকে একটু ধরিয়ে দিই। বাক্যের লক্ষণ দেখে শব্দের অর্থ নির্দেশিত হয় বলে একে লক্ষণাশক্তি। বাক্যের আমরা লক্ষণটা দেখি যে বাক্যটা কোন দিকে যাচ্ছে। এবার এই লক্ষণটাকে দেখি আমরা, এবং এই লক্ষণটাকে দেখে যেহেতু আমরা শব্দের অর্থটাকে নির্দেশ করি যে আচ্ছা তার মানে এটা যেহেতু এভাবে বলছে তার মানে শব্দের অর্থটা এই ধরনের, তার জন্য এটাকে লক্ষণাশক্তি বলে। এবার শব্দের লক্ষণাশক্তিতে বিশেষ অর্থ কখনো উজ্জ থাকে, আবার কখনো বিশেষ শব্দে বিশেষ বিষয়ে লক্ষণা দেওয়া হয়। বলেছে শব্দের লক্ষণাশক্তিতে কী হয়, বিশেষ অর্থ কখনো উজ্জ থাকে, আবার কখনো আমরা দেখি যে বিশেষ শব্দে বিশেষ বিষয়ে লক্ষণা দেওয়া হয়।
এবার এটা কি কি বলা হচ্ছে একটু পরে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বিশেষ শব্দ বা বিশেষ শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অর্থ যখন উজ্জ্ব থাকে, লক্ষণ দিয়ে অর্থ অনুভব করতে হয়। যখন কোনো কিছু বলা নেই সেটাকে অর্থ অনুভব করতে হয়, তখন তাকে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি বলে। এবার উদাহরণ নিয়ে আসছি, দেখো প্রত্যেকটার সাথে মিলিয়ে দেবো। ধরে নাও বলা হলো 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ধরে নাও এটা বলা হলো, ভালোভাবে বোঝো কি বলা হলো। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, ঠিক আছে। এবার এটাকে ভালোভাবে বুঝতে হলে আমাদের যেই জায়গাটাতে যেতে হবে সেটা হচ্ছে কি, দেখো এই বাক্যে এই 3টে পয়েন্টকে মাথায় রাখতে হবে। কি এই বাক্যের সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি? যেমন বলেছে 1947 সালে 15ই আগস্টে ভারতবর্ষ নামক কোনো বস্তু স্বাধীন হলো না, তা তো নয়। এখানে ভারতবর্ষ কি কিছুই তো বলা নেই। ভারতবর্ষ কি কোনো বস্তু? তা তো নয়। তাহলে কি ভারতবর্ষের গাছপালা পশু পাখি স্বাধীন হলো না? তাও নয়। আসল উত্তর হলো 1947 সালে 15ই আগস্টে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা লাভ করলো, কিন্তু মানুষটা তো উজ্জ্ব আছে। এবার এই পয়েন্টটাকে লক্ষ্য করো, এই যে 3 নম্বর, যে শব্দের লক্ষণাশক্তিকে বিশেষ অর্থ কখনো উজ্জ্ব থাকে, আবার কখনো বিশেষ শব্দে বিশেষ বিষয়ে লক্ষণা দেওয়া হয়। তো এখানে দেখো আমাদের কিন্তু উজ্জ্ব আছে, মানুষ কথাটা কিন্তু উজ্জ্ব আছে, যে মানুষ স্বাধীনতা লাভ করলো এটা কিন্তু উজ্জ্ব আছে। তো এখানে মানুষ শব্দটি উজ্জ্ব আছে, কেমন করে শব্দটি তাহলে খুঁজে পেলাম? এবার উত্তর হবে জ্ঞান অনুভূতি অনুযায়ী। আমরা এই এত দিন যাবত যে জ্ঞান আমরা তৈরি করেছি এবং আমাদের যে অনুভূতিগুলো আমাদের মধ্যে আসছে, এই প্রথম বাক্যের ধারণা করে এবং তারপর সেই ধারণা অনুযায়ী লক্ষণাশক্তি থেকে মানুষ শব্দটি আমরা খুঁজে পেলাম, ঠিক আছে। তো আমাদের জ্ঞান এবং অনুভূতির কাজ লাগে। এবার তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে লক্ষণাশক্তির ক্ষেত্রে আমরা কোন বিষয়টাকে গুরুত্ব দিই, সেটা হচ্ছে আমরা এখানে লক্ষণাশক্তির ক্ষেত্রে এই যে অভিধানগত যা আমাদের সেন্টেন্সে বাক্যের মধ্যে যা লেখা আছে তাকে ছাড়িয়ে আরও কি অর্থ বোঝাচ্ছে সেইটার উপর গুরুত্ব দিই। যেমন এখানে এই উদাহরণটা মনে রাখবে, তাহলে লক্ষণাশক্তি নিয়ে কখনো ভুল হবে না। যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, ভারতবর্ষের মানুষ স্বাধীনতা লাভ করেছে, মানুষটা কিন্তু উজ্জ্ব ছিল, কিন্তু আমাদের জ্ঞান অনুভূতি এগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করলাম, এই যে মানুষ শব্দটাকে কিন্তু বসানোর সক্ষমতা অর্জন করলাম। এবার যদি আমাদের জ্ঞান অনুভূতি এগুলো যদি না থাকতো, এগুলো সম্পর্কে যদি প্রপার ধারণা আমাদের না থাকতো, তাহলে কি আমরা এটা পেতাম না। তো ওর জন্য বলছে বাক্যের লক্ষণ দেখে, যখন আমরা লক্ষণটা দেখলাম যে এখানে স্বাধীনতা, ভারতবর্ষ তো নিশ্চয়ই কোনো বস্তু নয় বা পশু পাখি নয়, তাহলে ভারতবর্ষ কি পুরো মানুষ, এই দেশে যারা বসবাস করে পুরো মানুষকে বোঝাচ্ছে। এই লক্ষণ দেখে, এই প্রকৃতি দেখে, এই ধারণা দেখে আমরা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। তাই ওর জন্য বলা আছে লক্ষণাশক্তি থেকে এই আমরা বাক্যের লক্ষণ দেখে শব্দের অর্থটাকে বুঝতে পারি। বোঝা যাচ্ছে? এইটুকু কারোর অসুবিধে? বুঝতে পেরেছো? একটু রেসপন্স দেবে সবাই, একটু লিখে জানাবে বুঝতে পেরেছো সবাই। ওকে, নেক্সট দেখো আরেকটি আছে শব্দের প্রয়োজনে লক্ষণাশক্তি। শব্দের প্রয়োজনে লক্ষণাশক্তি। এবার শব্দের প্রয়োজনে লক্ষণাশক্তি কি, এবার এটাকে কে বলেছেন পরীক্ষায় আসে, আমরা একটু পড়ব। শব্দের প্রয়োজনে যে লক্ষণাশক্তি আছে সেটা হচ্ছে অভিনবগুপ্ত এনেছিলেন। অভিনবগুপ্ত কি বলেছিলেন? কাব্যের ক্ষেত্রে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি অপেক্ষা শব্দের প্রয়োজন লক্ষণাশক্তির গুরুত্ব অনেক বেশি। আমরা রূঢ়ি লক্ষণাশক্তি একটু আগেই পড়লাম, ঠিক আছে। এবার সবচেয়ে প্রয়োজনের লক্ষণাশক্তি, এটা অভিনবগুপ্ত বললেন যে শব্দের প্রয়োজনের লক্ষণাশক্তির বেশি দরকার। কেন? প্রয়োজনে, অর্থাৎ প্রয়োজনের তাগিদে। এবার স্বাভাবিক ব্যাপার, তোমাদের এক মনে প্রশ্ন আসবে, কিসের প্রয়োজন, কিসের দরকার পড়লো, কিসের প্রয়োজন পড়লো? তো প্রশ্নের উত্তর আসবে, অভিনবগুপ্ত জানিয়েছেন যে কাব্যের গোপন সৌন্দর্য লাভের যে ইচ্ছে, সেই ইচ্ছার প্রয়োজন। কাব্যের গোপন সৌন্দর্য, অর্থাৎ কাব্যটাকে আমরা সৌন্দর্যের ভিত্তিতে একদম ধরতে চাইছি, গোপন সৌন্দর্যটাকে আমরা উপলব্ধি করতে চাইছি। এই গোপন সৌন্দর্য যখন উপলব্ধি করতে চাইছি বা গোপন সৌন্দর্য যখন লাভ করার চেষ্টা করছি, সেই ইচ্ছারই প্রয়োজনই হচ্ছে প্রয়োজন লক্ষণা। এই যে শব্দের যে রূঢ়ি লক্ষণাশক্তিতে আছে, আমরা সেই প্রয়োজনে নিবৃত্ত করতে পারি না। রূঢ়ি লক্ষণাশক্তি কি? রূঢ়ি লক্ষণাশক্তি হচ্ছে আমরা কি মূলত পাই, যেখানে একটা সিম্পল জায়গাকে জাস্ট ধরা হয়। আর শব্দের প্রয়োজন কি? প্রয়োজনে হচ্ছে কাব্যের গোপন সৌন্দর্যকে লাভের যে ইচ্ছাটাকে ব্যক্ত করা হয়। আমরা এটাকে একদম সহজ উদাহরণ দিয়ে বুঝবো। যেমন বলা হলো যে রামবাবু দেনায় ডুবে যাচ্ছেন। কি বলা হলো?
রামবাবু দেনায় ডুবে যাচ্ছেন, তার মানে কি? বোঝো বিষয়টাকে। রামবাবু দেনায় ডুবে যাচ্ছেন, তার মানে এটা কি? যে রামবাবুর প্রচুর দেনা রয়েছে। রামবাবুর প্রচুর দেনা রয়েছে মানে সবাই রামবাবুর কাছে টাকা পয়সা পায়, এই যে অর্থে বোঝানো হচ্ছে যে দেনায় ডুবে যাচ্ছেন তিনি। হ্যাঁ, এতজন টাকা পয়সা পাচ্ছে, কাউকে দিতে পারছেন না, তো দেনায় ডুবে যাচ্ছেন, ওই হিসেবে বলা হচ্ছে। এবার এখানে কাব্যের সঙ্গে ডুবে যাওয়ার যে অভিধেয় অর্থ সঙ্গতি রক্ষা করেনি। ডুবে যাওয়া, দেনায় ডুবে যাওয়া, এটা আবার কেমন জিনিস? জলে ডুবে যায় মানুষ, দেনায় ডুবে যাওয়া আবার কি? তার মানে কি এই যে অভিধেয় অর্থটা, সেটা ঠিক সঙ্গতি আমরা দেখতে পাচ্ছি না। এই ডুবে যাওয়া শব্দটি অভিধেয় অর্থ গ্রহণ না করে যদি দেনার সঙ্গে প্রয়োজন রক্ষা করে যদি লক্ষণ অনুযায়ী দুঃখে জীবন কাটাচ্ছেন এটা যুক্ত করি, তাহলে আরও বেশি সৌন্দর্য উঠে আসে এই বাক্যটার, যে রামবাবু দেনায় দুঃখে জীবন কাটাচ্ছেন। তখন এটাতে একটা কিন্তু সৌন্দর্য উঠে আসে, তার মধ্যে একটা আমাদের অনুভব করতে পারি আমরা ভালোভাবে, যে শব্দটির একটা অর্থের সঙ্গতিও একটা রক্ষা পাবে, এবং এর অর্থটা আরও বেশি বিস্তৃতি লাভ করবে, আরও বেশি অর্থটাকে গ্রহণযোগ্য আমাদের মনে হবে। ঠিক আছে তো, যে তার এত দেনা হয়ে গেছে যে তার জীবন এখন দুঃখে কাটাচ্ছেন। সবাই এসে, মানুষ এসে, বাড়িতে এসে মূলত কোনো না কোনোভাবে কেউ না কেউ যখন তখন এসে কিছু না কিছু টাকা চেয়ে যাচ্ছে, একদম তার জীবন একদম ছন্নছাড়া হয়ে গেছে। এই জায়গাগুলো আমরা তাহলে বুঝতে পারবো। কিন্তু যদি ওই আগের জায়গাটাকে নিতাম, যে রামবাবু দেনায় ডুবে যাচ্ছেন, এটাতে না কেন জানি একটা সামঞ্জস্যপূর্ণতা থাকে না। এর জন্যই অভিনবগুপ্ত বললেন যে যদি আমরা কাব্যের যদি গোপন সৌন্দর্যটাকে লাভ করতে চাই, কাব্যটাকে পরিপুষ্টভাবে যদি সুন্দরভাবে ধরতে চাই, তাহলে আমাদের শব্দের প্রয়োজনের লক্ষণাশক্তি ব্যবহার করতে হবে। অর্থাৎ যেখানে যেই শব্দটুকু দরকার, প্রয়োজনে ওই শব্দটুকুকে ইউজ করতে হবে তার লক্ষ্যটাকে বা তার যে অর্থটাকে ভালোভাবে বোঝার জন্য। ঠিক আছে, এটাকে বলা হয় শব্দের প্রয়োজনীয় লক্ষণাশক্তি। দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে এসেছে। এরপরে আরেকটি থাকে দুই লক্ষণা একই সঙ্গে। দুই লক্ষণা, একটা হচ্ছে রূঢ়ি, শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি। ঠিক আছে, একটা থাকে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি, আর একটা আমরা শব্দের মূলত প্রয়োজনীয় লক্ষণাশক্তি। এবার দুই লক্ষণাশক্তি যখন একসঙ্গে থাকবে, দুই লক্ষণা একই সঙ্গে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি এবং শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি কবিতার চরণে একই সঙ্গে ব্যবহৃত হতে পারে। অনেক কবি আছেন যারা কিনা দুটোকে একসাথে, তার কবিতার যে সৌন্দর্য আছে সেটাকে ভালোভাবে ব্যক্ত করবার জন্য দুটোকে একসাথে ব্যবহৃত করতে পারেন। কীভাবে? যেমন তিনি বললেন, আমার স্বদেশ রক্ত বমি করছে, আমার স্বদেশ রক্ত বমি করছে। আমার স্বদেশ, এটা স্বদেশ কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা পেয়ে যাবে। এবার ভালোভাবে লক্ষ্য করো তো, এখানে কি বলা হলো? আমার স্বদেশ রক্ত বমি করছে। বাক্যে এই যে স্বদেশ বলতে স্বদেশের মানুষদের কথা বোঝানো হয়েছে। মানুষ কথাটি লুপ্ত আছে, কিন্তু সেই অর্থে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তির লক্ষণ হয়েছে এখানে। ঠিক আছে তো, রূঢ়ি লক্ষণাশক্তির লক্ষণ হয়েছে এখানে। ওই যেটা আমরা আগে পড়লাম, মানুষটা উজ্জ্বল ছিল, তার ভিত্তিতে রূঢ়ি লক্ষণাশক্তির এখানে লক্ষণ হয়েছে। তো এই জায়গাতে এবার এই রক্তবমি শব্দের অভিধেয় অর্থ, বাক্যের অর্থ পরিষ্কার হয় না। এবার যারা খুব একটা ভালোভাবে ডিপলি ভাববে না, সে আবার বলবে স্বদেশ আবার কিভাবে রক্তভূমি করবে? স্বদেশ তো দেশ, এটা আবার রক্তভূমি করতে যাবে কেন? এর অর্থটা পরিষ্কার হচ্ছে না। এর জন্য দরকার কি আমাদের শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি। এবার রক্তভূমি শব্দে কবি ভারতবর্ষের সাধারণ মানুষের নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলেছেন। সেই রক্তভূমি শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি লক্ষণ প্রতিফলিত হয়েছে। ঠিক আছে তো, এই যে লক্ষণ, এই যে জায়গাটা, এটা কখন ধরতে পারবেন? যখন কিনা তার ভেতরের অর্থটাকে বুঝতে পারবেন। তার মানে কোনো কোনো কবি চাইলে আলোচ্য কবিতা চরণের মতো, ঠিক আছে তো, পাশাপাশি অবস্থিত এই স্বদেশ রক্তভূমি শব্দগুচ্ছের দুই লক্ষণাশক্তি একই সঙ্গে প্রতিফলিত করানো যেতে পারে। দুটোকে একই সঙ্গে প্রতিফলিত করানো যেতে পারে। যেটা কোনো যদি এমন ব্যক্তি থাকেন বা এমন কবি থাকেন যে কিনা দুটোকেই সমানভাবে প্রতিফলন করতে পারবেন, তাহলে সেটা সম্ভব। এবার তাৎপর্য শক্তি আমরা এবার পড়বো হচ্ছে তাৎপর্য শক্তি। এবার তাৎপর্য শক্তি কি? যেটা কিনা সম্পূর্ণ বাক্যগত অর্থকে বোঝায়। তাৎপর্য শক্তিতে আমরা কি পাই? সম্পূর্ণ বাক্যগত অর্থ। অর্থাৎ আচার্য অভিনবগুপ্ত শব্দের তাৎপর্য শক্তির উপরে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। অভিনবগুপ্ত কি করেছেন? শব্দের যে তাৎপর্যগত জায়গা সেটাকে গুরুত্ব দিয়েছেন। কতগুলো শব্দ পাশাপাশি অবস্থান করে পরপর সম্পর্কযুক্তে যে সামাজিক অর্থ বা ভাবরাশি প্রকাশ ঘটায় তাকেই শব্দের তাৎপর্য শক্তি বলে। বোঝো বিষয়টাকে কি করে, আমি উদাহরণ দিয়েও বোঝাবো। কতগুলো শব্দ, অনেকগুলো ধরনের শব্দ কি হচ্ছে, পাশাপাশি পাশাপাশি ওগুলোকে আমরা অবস্থান করাচ্ছি, পাশাপাশি সেগুলোকে লিখছি। ঠিক, পাশাপাশি সেগুলোকে অবস্থান করে পরস্পরের সম্পর্কে যুক্ত করলে, পরস্পরের সাথে যদি আমরা যুক্ত করি, তাহলে একটা না সামাজিক অর্থ বা ভাবরাশি একটা প্রকাশ পায়, একটা ভাব প্রকাশ পায় বা ভাব আমরা প্রকাশ পেতে দেখি।
ঠিক আছে, তাকেই তাৎপর্য শক্তি বলে। যেমন অধ্যাপক সুরেন্দ্র দাশগুপ্ত তার কাব্য বিচার গ্রন্থে তাৎপর্য শক্তিকে আবার বাক্য শক্তি বলেছেন। পরীক্ষায় আসতে পারে যে তাৎপর্য শক্তিকে বাক্য শক্তি কে বলেছেন, তারপর নিচে অনেক অপশন দিয়ে দেবে, তো মাথা রাখবো। বাক্য শক্তিকে বাক্যের মধ্যে থাকে প্রত্যক্ষ সম্পর্কে যুক্ত সেই শ্রেণীর অর্থপূর্ণ শব্দদল, অর্থাৎ প্রত্যক্ষ যেটা সম্পর্ক আছে সেটাকে নিয়েই এটা যুক্ত হয়। অন্যদিকে বলা যায় কতগুলো শব্দ সমষ্টির সাহায্যে গঠিত যে পদের সাহায্য বক্তা তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয় তাকে বাক্য বলে। স্বাভাবিক ব্যাপার, বাক্য বলতে কী বোঝায়, এটা তো বেসিক জিনিস, এটা আমরা জানি যে অনেকগুলো শব্দ সমষ্টিকে সাহায্যে যখন একটা পদ গঠন করা হয়, যখন বক্তা নিজের মনের ভাব প্রকাশ করে সেটাই বাক্য বলে। যেমন আমি আজ বাড়ি যাব, তো এখানে এই বাড়ি যাওয়ার ভাবটা প্রকাশ পাচ্ছে, যে আমার পরিবারের সাথে আমার দেখা হবে, এই যে ভাবটা প্রকাশ পাচ্ছে, তো এটাই তো আমাদের বাক্য বলে আমরা ধরতে পারি, বা বাক্য হিসেবে ধরা যায়, বা বাক্য হিসেবে আমরা এটাকে নির্দেশ করতে পারি। ঠিক, তো বাক্যের শব্দ, পদ, বস্তুর মনোভাব, উদ্দেশ্য, বিধেয়, কর্তা, ক্রিয়া ইত্যাদি থাকে। তো বাক্যের মধ্যে শব্দ থাকে, পদ আমরা পেয়ে যাই, বস্তুর কোনো একটা বস্তুর মনোভাবকে পেয়ে যাই, উদ্দেশ্য সেটা নাকি বিধেয়, কর্তা নাকি ক্রিয়া ইত্যাদি থাকে, ইত্যাদির বিষয়ে কিন্তু আমরা জানতে পারি এই তাৎপর্য শক্তির মাধ্যমে। ঠিক আছে, এবার এটা বিশ্বনাথ সাহিত্য দর্পণের তাৎপর্য শক্তি সম্পর্কে কিন্তু কিছু মন্তব্য করেছিলেন, যে জায়গাগুলোকে তিনি ধরিয়েছিলেন সেটাকে একটু ব্যক্ত করব আমরা। তো প্রথমত হচ্ছে তিনি জানিয়েছেন যে তাৎপর্য শক্তিটাকে এটাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেই ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে, বা তার সঙ্গত অর্থবোধ থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, জানার ইচ্ছা থাকতে হবে, এবং আসক্তি বা নৈকট্য অর্থাৎ পদগুলো যথাযথ স্থাপন করা হয়েছে কিনা সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার যদি যোগ্যতা বলি আমরা, যোগ্যতা তাহলে কি? যোগ্যতা হচ্ছে সঙ্গত অর্থবোধ, একটা অর্থ সম্পর্কে তোমার বোধ কতটা আছে সেটা যোগ্যতা বলছে। যেমন বাক্যে অর্থসঙ্গতিযুক্ত এমন সব পদ ব্যবহার করতে হবে, এবং সেই সব পদ এমনভাবে প্রয়োগ করতে হবে যেন তথ্য সমৃদ্ধ বা যুক্তি নির্ভর হয়। ধরে নাও আমি একটা পদ ব্যবহার করছি, সেটা এমনভাবে করতে হবে যেন কিনা তার মাধ্যমে কোনো আমি একটা যেই বক্তব্যটাকে আমি সামনে আনতে চাইছি সেটা যেন থাকে, এবং সেটা যুক্তি নির্ভর থাকে। যেমন আমি যদি বলি ছেলেরা মাঠে খেলা করছে, ভালোভাবে বোঝো, আমি যদি বলছি ছেলেরা মাঠে খেলা করছে, কিন্তু যদি বলা হয় আকাশে মানুষ উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, তবে এই যে আকাশে মানুষ যদি উড়ে বেড়াচ্ছে বলি, আর যদি বলি ছেলেরা মাঠে খেলা করছে, মাঠে খেলাটা কিন্তু আমার সঙ্গত মনে হবে। কেন? কারণ এটার মধ্যে একটা সঙ্গত অর্থবোধ আছে। হ্যাঁ, আমি প্রতিনিয়ত দেখি এটা একটা বাস্তব সম্পর্কিত একটা জায়গা, যে হ্যাঁ মাঠে ছেলেরা খেলা করতেই পারে, কিন্তু আকাশে মানুষ উড়ে বেড়াচ্ছে এটা তো বাস্তব সম্পর্ক নয়। তবে সাধারণভাবে এই যে যখন বলা হবে আকাশে মানুষ উড়ে বেড়াচ্ছে, তখন কিন্তু সেটা সাধারণভাবে আর বাক্য হবে না। কারণটা খুবই সিম্পল, যে আকাশে কখনো মানুষ উড়ে বেড়াতে পারে না, এখানে যুক্তি আর তথ্যের অভাব আছে। তো যেখানে যুক্তি আর তথ্যের অভাব থাকবে সেটাকে কখনোই আমরা যোগ্যতার মানদণ্ডে দাঁড় করাতে পারবো না। বোঝা যাচ্ছে বিষয়গুলো? যোগ্যতার মানদণ্ডে দাঁড় করাতে গেলে সেটার মধ্যে অবশ্যই যুক্তি ও তথ্য থাকতে হবে, অর্থাৎ যুক্তিসম্মত হবে, বাস্তব সম্পর্কিত হতে হবে, এবং অবশ্যই সেটা যেন বিশ্বাসযোগ্যতা থাকে তার মধ্যে, সেটা থাকতে হবে। আর যদি সেটা না থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু সঙ্গত অর্থবোধ থাকবে না। এটাকেই মূলত এখানে কিন্তু বলা হচ্ছে যোগ্যতা। ঠিক আছে, আরেকটা আমরা কি পেয়েছিলাম? আকাঙ্ক্ষা, অর্থাৎ জানার ইচ্ছা। এই জানার ইচ্ছাটা কি বলছে? শোনা বা জানার ইচ্ছা থেকে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। আমার কিছু শোনার ইচ্ছে রয়েছে, আমার কিছু জানার ইচ্ছে রয়েছে, এই শোনা এবং জানা এই দুটোর ইচ্ছে থেকে আমাদের মনে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। অন্যত্র একে বলা হয় প্রসাদ গুণ। অন্য ভিত্তিতে যদি আমরা দেখি এটাকে প্রসাদ গুণও বলা হয়। অর্থাৎ বাক্যের অর্থ জানার জন্য একটি পদের পর অন্য পদ শোনার জন্য শ্রোতার যে আগ্রহ সৃষ্টি হয় তাকে আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ যেমন আমি বললাম আমি আজ বাড়িতে গিয়ে, তারপর আর কিছু বললাম না, ঠিক আছে, আমি কি বললাম? আমি আজ বাড়িতে গিয়ে, তারপর আর কিছু বললাম না। এবার তোমাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে স্যার বলুন বাড়িতে গিয়ে কী করবেন বলুন। এবার আমি কিছু বললাম না, তার মানে কি তোমাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। তো শোনা এবং জানার ইচ্ছে থাকলেই এই জায়গাতে আকাঙ্ক্ষা হয়। আর মাথা রাখবে এটাকেই কিন্তু প্রসাদ গুণও বলা হয়। ঠিক আছে, ভারতীয় কাব্যতত্ত্বের ভাষায় এটাকেই কিন্তু আমরা প্রসাদ গুণ হিসাবে ধরে থাকি। এই যে শোনা এবং জানার যে ইচ্ছা, এটা থেকে আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়। যেমন ধরে নাও এখানে একটা আমি কবিতার লাইন দিয়েছি, হেমন্ত রাতের স্বপ্নের মধ্যে কথাগুলো ফুলফুলির মতো টুপটাপ করে ঝরে পড়লো, আর মৃদু এই উত্তাপের মধ্যে মনীষার শরীর সরে যেতে না যেতে ঘণ্টা বেজে উঠলো। এই যে দেখো উঠলো, পড়লো, পড়ার পরে কি হলো, ঘণ্টা বেজে ওঠার পরে কি হলো, এগুলো কিন্তু বলা নেই।
আর্টিস্টের প্রবেশপথের মুখে দোল পূর্ণিমার চাঁদের আলোয় আসন্ন ঝড়ের ইঙ্গিত পেয়ে মাটির শিকড় উপরে ভেঙে পড়ার ইচ্ছায় অস্থির গাছের মতো থরথর করে কেঁপে উঠল মনীষা। কেঁপে উঠে কি হলো, তারপরে কি হলো মনীষার? একটা হচ্ছে না, আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে না? এই যে জায়গাটা, এইটা কি বলা হচ্ছে? আকাঙ্ক্ষা শক্তি। এটা বাক্যের অর্থ জানার জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ পরিপূর্ণ অর্থ যদি আমাদের জানতে হয়, আকাঙ্ক্ষা শক্তি থাকতেই হবে, এবং আকাঙ্ক্ষা শক্তির মাধ্যমেই দেখবে একটা পরিপূর্ণ অর্থ জানার একটা কিন্তু চাহিদা তৈরি হয়। এরপরে থাকছে, আচ্ছা এবার এটা একটা আমরা যদি ওই হেমন্তের রাতের ওই যেটা আমরা উদাহরণটা নিয়েছিলাম, ওটাকে এখানে এক্সপ্লেন করা আছে যে হেমন্তের রাতের স্বপ্নের মধ্যে কথাগুলো ফুলকুপির মতো টুকবাক করে ঝরে পড়লো, আবার মৃদু একটা উত্তাপের মধ্যে মনীষার শরীর সরে যেতে না যেতে ঘণ্টা বাজলো। এই যে সমস্ত কিছু, এই যে পাঁচটা যে বাক্যাংশ দেওয়া আছে, কোনো একটি অংশ বাদ দিলে তার বাক্যগুলো এলোমেলো করে সাজিয়ে পড়লে বাক্যটি অসম্পূর্ণ থেকে যাবে, অর্থাৎ শ্রোতার শোনার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। ঠিক আছে? তো শ্রোতার যে শোনার আকাঙ্ক্ষা আছে ওটা আর পূর্ণ হবে না। তো এই যে আকাঙ্ক্ষা, এটা হচ্ছে জানার ইচ্ছে, এই হিসাবে মাথায় রাখবে। এরপরে আরেকটা আমরা পেয়ে যাই আসক্তি বা নৈকট্য। আসক্তি বা নৈকট্য কী, বা আসক্তি বা নৈকট্য কী বলি? পদগুলো যথাযথ স্থাপন করা, অর্থাৎ পদকে কোথায় কিভাবে স্থাপন করতে হবে, সেই জায়গাটা হচ্ছে আসক্তি বা নৈকট্যের ভিত্তিতে সেইগুলোকে আমরা এনশিওর করি বা সেগুলোকে ধরে থাকি। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন বাক্যের ভিতরে একটা যখন আমরা বাক্য গঠন করি, সেখানে কোথায় কোনটাকে বসাবো, বাক্যের ভিতরে পদগুলো যথাযথ স্থাপন করার নামই হচ্ছে আসক্তি। যেমন আগুনের তাপ উষার মুখে লাগলো, আগুনের তাপ উষার মুখে লাগলো। এই বাক্যটি কোনো কোনো পদ একটু এদিক ওদিক করে পড়লেই বাক্যটি আসক্তিহীন বা নৈকট্যহীন হয়ে পড়বে। যেমন আগুনের মুখে উষার তাপ লাগলো, তখন কি এটা কি শুনতে ভালো লাগছে? বা বলা হলো মুখে তাপ আগুনের লাগলো উষার, এটা কি ভালো লাগছে? যদি উল্টোপাল্টো করে দিই আমরা পদগুলোকে, ভালো লাগছে না। তার মানে এই যে প্রক্সিমিটি, এটাকে ইংরেজিতে প্রক্সিমিটি বলে, এই যে আসক্তি বা নৈকট্য, এটা যদি বাক্যের মধ্যে যথাযথভাবে না থাকে, তাহলে বাক্যের অর্থটাই ব্যক্ত হয় না। যে অর্থটা আছে সামগ্রিকভাবে, সেই অর্থটাই ব্যক্ত হয় না। ওর জন্য মাথায় রাখতে হবে যে বাক্যর কোনো পদ যেন সঠিকভাবে সঠিক জায়গায় বসে, তার জন্যই আমাদের কিন্তু এই যথাযথ স্থাপন করার যে প্রক্রিয়া, এই জন্যই আসক্তি বা নৈকট্যকে আমরা দেখতে পারি। এই যে যখন বলা হচ্ছে আগুনের তাপ উষার মুখে লাগলো, এটার ভিত্তিতে আমি যে ধরনের অর্থটা পাচ্ছি যে আগুনের একটা তাপ উষার মুখে এসে পড়লো, সেটাতে তার মনে করো একটা অস্বস্তি লাগলো, এটা আমি বুঝতে পারছি। সেটা যখন উল্টো পাল্টো করে দেওয়া হবে তখন কিন্তু আর বুঝতে পারবো না। এই জায়গাটাকেই বলা হচ্ছে আসক্তি বা নৈকট্যের ভূমিকা একটা বাক্যের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝলাম বিষয়টাকে। কারণ একটু আগে যেটা আমরা পড়ছিলাম, এই যে যারা যারা গুলিয়ে ফেলেছো যে স্যার এত কিছু তো পড়ালেন, কোথা থেকে আসলো, এই যে আমি তোমাদের এই যে দেখো বিশ্বনাথ সাহিত্য দর্পণে যে ধরনের তাৎপর্য শক্তির ভিত্তিতে যোগ্যতা মানে আকাঙ্ক্ষা আর হচ্ছে আসক্তি বা নৈকট্যের কথা বলেছেন, সেই জায়গাটাই কিন্তু তোমাদের আমি এখানে পড়ালাম। এই যোগ্যতা, আকাঙ্ক্ষা আর হচ্ছে আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে নৈকট্য শক্তি। ক্লিয়ার হলো? একটু লিখে জানাবে, যদি ক্লিয়ার হয়ে থাকে একটু লিখে জানাবে। আমি জানি অনেকেই হয়তো বা বুঝতে পারছো না, এটাকে বারবার দেখবে, আবারও দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে, এইটুকু বলতে পারি। এত সোজা সাপটাভাবে তোমরা ইউটিউবেও খুঁজবে, এত সোজা সাপটাভাবে কোনো জায়গাতেও কিন্তু পাবে না। ঠিক আছে? এত সোজা সাপটাভাবে কিন্তু কোনো জায়গাতেও পাবে না। তাই সোজা সাপটাভাবে বুঝতে হলে চেষ্টা করো একটু মনোযোগ সহকারে এগুলোকে দেখার। তো দেখো তো, বুঝতে পেরেছো? এবার যদি আমরা আসি ব্যঞ্জনা শক্তি, এবার আসবো ব্যঞ্জনা শক্তি। এগুলো কঠিন বিষয়, একদম সহজভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। এগুলো মুখস্থ করে হুবহু যদি মুখস্থ করতে যাও না বুঝে, দেখবে শুধু পরিশ্রমই হবে। একটা নির্দিষ্ট সময় পরে তুমি কিন্তু দেখবে তোমার আর মনে থাকছে না। ঠিক আছে? তো এই জায়গাটাকে একটু মাথায় রাখবে। এরপরে আসছি আমরা ব্যঞ্জনা শক্তি কোনটাকে বলে? ওকে, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখো স্ক্রিনটা দেখা যাবে তো? আচ্ছা সবাই তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? আমি শুধু বক্তব্য রাখছি না তো, স্ক্রিনও শেয়ার করেছি। আচ্ছা, যারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না তাদের জন্য বলি, একটু ভালো নেটওয়ার্ক এরিয়াতে যাও, যেখানে তোমার বাড়িতে ভালো নেটওয়ার্ক পাবে, ওখানে যাও। আচ্ছা, না স্ক্রিন শেয়ার করেছি, একটু ভালো নেটওয়ার্ক এরিয়াতে যাও, ওখানে দেখবে স্ক্রিন শেয়ার হয়ে যাবে। যারা যারা একটু নেটওয়ার্ক উইক থাকে যাদের বাড়িতে, তাদের স্ক্রিনটাকে শেয়ার করলে স্ক্রিন দেখায় না। ঠিক আছে? তো ভালো নেটওয়ার্ক এরিয়াতে যাও, দেখবে তুমি স্ক্রিনটা দেখতে পারবে। ওকে, এবার চলে আসি আমরা ব্যঞ্জনা শক্তি। এবার ব্যঞ্জনা শক্তি বলতে আমরা কি বুঝি, বা ব্যঞ্জনা শক্তি বলতে কি বোঝায়? দেখো, বাচ্চাত্বকে অতিক্রম করে
ঠিক আছে? বাচ্চাত্বকে অতিক্রম করে পাঠকের হৃদয়ে যখন গভীর ব্যঞ্জনার সংকেত দোতিত করে, সেই অর্থশক্তি, তারই নাম হচ্ছে ব্যঞ্জনা শক্তি। ঠিক আছে? যখন কি করে, বাচ্চাত্বকে একদম অতিক্রম করে পাঠকের হৃদয়ের মধ্যে, পাঠক যে থাকে তার একদম হৃদয়ের মধ্যে একটা গভীর ব্যঞ্জনার সংকেত যখন দোতিত হয় বা গভীর ব্যঞ্জনার সংকেত আমরা দেখতে পারি, তার ফলে যে অর্থশক্তি আমার উঠে আসে, তার নামই হচ্ছে ব্যঞ্জনা শক্তি। তার নামে কি? ব্যঞ্জনা শক্তি। আবার ভালোভাবে বোঝাচ্ছি, বাচ্চাত্ব আর ব্যঙ্গাত্ব। বাচ্চাত্ব কি? যেটা অভিধানগত অর্থে পাচ্ছি, আর ব্যঙ্গাত্ব কি? যেটা আরেক অর্থ পাচ্ছি আমরা। তো বাচ্চাত্বকে অতিক্রম করে পাঠকের হৃদয়ে যখন একটা গভীর ব্যঞ্জনা বা অন্য একটা অর্থকে, সংকেতকে দোতিত করে, এর এই যে অর্থশক্তি, তারই নাম ব্যঞ্জনা শক্তি। যেমন আমি বললাম, ধরে না, আমি সাপোজ বললাম যে আজকের ক্লাসটা করলে, আমি ধরে না কাউকে বললাম যে আজকের ক্লাসটা করলে না খুব ভালো করতে। সাপোজ বললাম যে আজকের ক্লাসটা যদি তুমি করতে, খুব ভালো করতে। এই যে আজকের ক্লাসটা যদি তুমি করতে, খুব ভালো করতে, এই যে আমি যে ব্যক্ত করলাম বা এই যে ধারণাটাকে যে আমি ব্যক্ত করলাম, এখানে দেখো তুমি হয়তো ভেতরে ভেতর ভাববে যে আচ্ছা আমি কি মিস করে গেলাম, স্যার বললেন যে করলে ভালো করতে, তার মানে স্যার হয়তো বা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়েছেন। অর্থাৎ যেটুকু বললাম তার ভেতরের একটা অর্থকে তুমি কিন্তু সংকেত একটা পাচ্ছ যে আচ্ছা তার মানে স্যার হয়তো ভালো কিছু একটা পড়িয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয় পড়িয়েছেন, তার জন্য এটা বলছেন। তো ওর জন্যই বলা হচ্ছে যে বাচ্চাত্বকে অতিক্রম করে পাঠকের হৃদয়ে যখন একটা গভীর ব্যঞ্জনার সংকেতকে নিয়ে আসে, সেই অর্থশক্তি, তারই নাম হচ্ছে ব্যঞ্জনা শক্তি। সেটাকেই আমরা কি বলে থাকি? ব্যঞ্জনা শক্তি বলে থাকি। ঠিক আছে? তো এবার এই ব্যঞ্জনা শক্তি মূলত আনন্দবর্ধন ধন্যালোকে মূলত সেই জায়গাতে একটি টার্ম ব্যবহার করেছেন বা একটা সেন্টেন্স ব্যবহার করেছেন এই ব্যঞ্জনা শক্তিকে ব্যক্ত করতে গিয়ে আনন্দবর্ধন। সেটাকে একটু বুঝবো। তিনি কি বলেন? আলোকার্থী যথা দীপ শিখায়ং যত্নবান জন তদুপাতয়া তদ্বদর্থে বাচ্চে তদাদৃত। অর্থাৎ মানেটা খুব সিম্পল। আলোকার্থী যেমন দীপশিখার প্রতি যত্নবান হয়, যার আলোক দরকার বা আলো দরকার, সে যখন আলো পেয়ে যায়, দীপশিখা পেয়ে যায়, তখন সে যত্নবান হয়ে যায়। তেমনি ব্যঙ্গার্থের অনুভবের জন্য প্রয়োজন বাচ্চাত্ব অনুভবের। তেমনি যদি কেউ ব্যঙ্গার্থকে অনুভব করতে চায়, অর্থাৎ ব্যঙ্গার্থ অর্থাৎ শব্দের ভেতরের অর্থটাকে যদি অনুভব করতে চায়, তার আগে প্রয়োজন বাচ্চাত্বটাকে অনুভব করা, মানে শব্দের অভিধানগত অর্থটাকে একটু আগে ভালোভাবে দেখা। দীপশিখার কাজ দীপশিখার মধ্যে সীমাবদ্ধ নয়, সে চারপাশ আলোকিত করে, যা আলোকের প্রয়োজন তাকে আলোকদান করে। তো এখানে দীপশিখা হলো ব্যঞ্জক। তো মাথা রাখবেও, এখানে বলা হচ্ছে যে দীপশিখা কি করে? দীপশিখা হচ্ছে কাজ তার সীমাবদ্ধতার মধ্যে থাকে না, সে আশেপাশের সমস্ত কিছুকেই কি করে দেয়? আলোকিত করে দেয়, আশেপাশের সমস্ত কিছুকেই আলোক প্রদান করে। তেমনি যখন আমরা ব্যঙ্গার্থকে অনুভব করব, যখন বাচ্চাত্বকে অনুভব করে তারপরে ব্যঙ্গার্থের দিকে যাব, তখন সমস্ত অর্থ, শব্দের অর্থ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে এবার অনুরূপভাবে বলা যায়, যিনি কাব্যের অর্থ অনুভব করবেন, কাব্যের যিনি অর্থটাকে অনুভব করবেন, তাতে প্রথমে বাচ্চাত্ব অনুভব করতে হবে। যেমন ধরে নিচ্ছি, আমি বললাম যে আমি বাড়ি যেতে চাইছি, আজ আমি বাড়ি যাব, এটা আমি বললাম। এর বাচ্চাত্বটাকে কী হবে? যে তোমরা ভাববে যে স্যার বাড়ি যেতে চাইছে, বাড়ি হয়তো ফ্যামিলির সাথে দেখা করবে, তো স্যার বাড়ি যেতে চাইছে। ঠিক? তো প্রথমে বাচ্চাত্ব অনুভব করতে হবে তোমাকে। তাহলে এরপর বাচ্চাত্বের সঙ্গে ব্যঙ্গাত্ব অপরিহার্য সম্পর্কিত। এবার এই বাচ্চাত্ব সহৃদয় পাঠকের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি করে এবং তারপর পাঠক কাব্যেরকে অনুভবে প্রয়াসী হন। এবং এই যে বাচ্চাত্ব, এর ভিত্তিতে তারপর তুমি ব্যঙ্গাত্বে পৌঁছতে পারবে যে আচ্ছা স্যার বাড়ি যেতে চাইছেন, তার মানে হয়তো বা স্যারের বাড়িতে কিছু একটা দরকার পড়েছে, হয়তো কিছু একটা তিনি কাজে যাচ্ছেন। এই কাজটা কিন্তু তোমাদের বলিনি আমি, কিন্তু তোমরা ভেবে নিচ্ছ যে স্যার হয়তো কাজে যাচ্ছেন। এবার এই ভাবনাটা কখন আসলো? যখন কিনা আমি তোমাদের বললাম যে আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে? তো মানে বোঝো বিষয়টা। এই যে আমি বাড়ি যাচ্ছি তোমাকে বললাম, এই যে এটা কি, এই সেন্টেন্সটার যদি তোমরা একটা মানে এটার যদি বাচ্চাত্ব খোঁজার চেষ্টা করো, তাহলে কি, যে স্যার বাড়ি যাচ্ছেন, নিজের বাড়ি যাবেন স্যার, এটা হচ্ছে বাচ্চাত্ব। এবার এর ভেতরে অর্থ কি? স্যারের হয়তো বাড়ির কথা মনে পড়েছে, স্যারের হয়তো পরিবারের কথা মনে পড়েছে, বা স্যারের হয়তো অনুষ্ঠান রয়েছে বাড়িতে একটা, তার জন্য যাচ্ছেন। এইটা কথা কিন্তু তোমাদের বলিনি। তোমরা এটা কি করলে? এর ভেতরের অর্থটাকে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করলে। এটাই হচ্ছে ব্যঙ্গার্থ। ওর জন্য এখানে আনন্দবর্ধন বলছেন যে তুমি যদি ব্যঙ্গার্থের মধ্যে পৌঁছতে চাও, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই আগে বাচ্চাত্বটাকে দেখতে হবে। কারণ বাচ্চাত্বকে অতিক্রম করে পাঠকের হৃদয়ে গভীর ব্যঞ্জনার সংকেত দোতিত হবে। এই অর্থশক্তিটার নামই ব্যঞ্জনা শক্তি। এই বাচ্চাত্বটাকে যখন তুমি ধরে নেবে, তারপরে যখন তুমি একটা গভীর ব্যঞ্জনা মানে ব্যঙ্গার্থের যখন সংকেতটা তোমার ভিতরে ফিল করবে, তার ফলে যেই তুমি রেজাল্টটা পাবে বা যেই শব্দটা পাবে, সেটাই হচ্ছে ব্যঞ্জনা শক্তি।
তারই নাম হচ্ছে ব্যঞ্জনা শক্তি। ঠিক আছে? তো তো এইভাবে কিন্তু বিষয়টাকে সোজা সাপটাভাবে যদি আমাদের একটু ধারণা করতে হয় বা বিষয়টাকে যদি বুঝতে হয়, তাহলে কিন্তু সহজেই আমরা এটাকে ধরতে পারি। বুঝতে পারলে? এই জায়গাটা কিন্তু ব্যঞ্জনা শক্তি হিসেবে ধরা হয়েছে। এবার তারপরে আসলো ধ্বনির প্রতিষ্ঠা। ধ্বনির প্রতিষ্ঠা যে সবই বুঝলাম, যে সবই জানলাম, ঠিক আছে, সব কিছু লক্ষণা শক্তি থেকে শুরু করে সমস্ত কিছু আসলো, তাহলে ধ্বনির কীভাবে প্রতিষ্ঠা হলো? দেখো, এখানে মূলত যুক্তি কিছু দেওয়া হচ্ছে। প্রথমত হচ্ছে রমণীর দেহের লাবণ্য যেমন অবয়ব সংস্থানের অতিরিক্ত অন্য জিনিস। রমণীর দেহের লাবণ্য, আমরা এটা একটু আগে আলোচনা করলাম যে একটি মেয়ের শরীরের লাবণ্য এটা দেহের অবয়বের অতিরিক্ত জিনিস। সে কি শাড়ি পরেছে, সে কি গয়না পরেছে, এটা তো বাইরের জিনিস। এই যে তাকে সুন্দর দেখাচ্ছে, সুন্দর জিনিসটা সব কিছু মিলিয়ে হয়েছে, ওই গয়না শাড়ি এগুলোর জন্য হচ্ছে না। ওর জন্য বলছে রমণীর দেহের লাবণ্য যেমন অবয়ব সংস্থানের অতিরিক্ত অন্য জিনিস, তেমনি মহাকবিদের বাণীতে এমন বস্তু আছে যার রূপ, অর্থ, রচনা, ভঙ্গি এই সবার অতিরিক্ত আরও কিছু। এই অতিরিক্ত বস্তুই হচ্ছে কাব্যের আত্মা, যেটা কিনা ওই সরাসরি লিখিত আকারে আমরা পাচ্ছি না, যেটা অতিরিক্ত কিছু একটা জিনিস। এই অতিরিক্ত জিনিসটাই হচ্ছে কাব্যের আত্মা। যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া, মানে বাচ্চাত্বকে ছাড়িয়ে যাওয়া। যেটা শ্রেষ্ঠ কাব্য সেটার প্রকৃতি কী হবে? সেটা বাচ্চাত্বকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ যা বলা হচ্ছে, যে অভিধানগত অর্থটা বলা হচ্ছে বা যে অর্থটা সামনাসামনি দেখা যাচ্ছে, সেটাকে ছাড়িয়ে গিয়ে অন্য কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। সেটাই হচ্ছে প্রকৃত কাব্য বা শ্রেষ্ঠ কাব্য। তারপরে কাব্যের যা সার অর্থ কেবল শব্দার্থের জ্ঞানে তা জ্ঞান হয় না, একমাত্র কাব্যের তত্ত্বজ্ঞেরাই এর অর্থ জানতে পারে। কাব্যের ভেতরের যে সার অর্থ, মানে সার মর্মটা, সেটা শব্দার্থ, তোমার ওই শব্দের অর্থগুলো জানা আছে, কোন শব্দের মানে কি, এটা জানা থাকলেই হবে না। একমাত্র কাব্যের যে অর্থ সেটা তত্ত্বজ্ঞরাই আসল অর্থটা জানতে পারে। অর্থাৎ যারা তত্ত্বজ্ঞ, যারা কাব্যের তত্ত্ব নিয়ে আলোচনা করে, কাব্যের তত্ত্ব নিয়ে ধারণাগুলোকে আলোচনা করে, তারাই কিন্তু এর অর্থটাকে জানতে পারে। শ্রেষ্ঠ কাব্য নিজে বাচ্চাত্বে পরিসমাপ্ত না হয়ে বিষয়ান্তরে ব্যঞ্জনা করে। বলছে যেগুলো শ্রেষ্ঠ কাব্য সেটা বাচ্চাত্বের মধ্যেই পরিসমাপ্ত হয় না, অর্থাৎ শুধুমাত্র বাচ্চাত্বের মধ্যেই সমস্ত কিছু ধরে রাখে না, তার ভেতরেও আরও অনেক কিছু, বিষয়ের অন্তরেও আরও কিছু নতুন কিছু ব্যঞ্জনা দেওয়ার চেষ্টা করে। আলঙ্কারিকেরা কাব্যের এই বাচ্চাতিরিক্ত ধর্মান্তরের ব্যঞ্জনার নাম দিয়েছেন ধ্বনি। এই যে বাচ্চাত্বের বাইরে গিয়ে অর্থাৎ নতুন একটা অর্থকে পাওয়ার যে একটা বলতে পারি যে পরিপূর্ণতা, এটাকেই কিন্তু আলঙ্কারিকেরা ধ্বনি বলে কিন্তু নাম দিয়েছেন। এই থেকেই আমরা পেয়ে যাই ধ্বনির আত্মা কাব্যস্য, অর্থাৎ ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। ঠিক আছে? এইখান থেকে আমাদের ধ্বনিবাদ কিন্তু কমপ্লিটেড হয়ে যায়। এবার ধ্বনির অনেক প্রকারভেদ আছে। একটা হচ্ছে অবিবক্ষিত বাচ্যধ্বনি, তারপর আছে হচ্ছে বিবক্ষিতান্নপর বাচ্যধ্বনি। তারপর অবিবক্ষিত বাচ্যধ্বনিকে আবার আমরা দুভাগে ভাগ করি, অর্থান্তর সংক্রমিত, তারপরে অত্যন্ত তিরস্কৃত। আর বিবিক্ষিতান্নপর বাচ্যধ্বনিকে আমরা আবার দুভাগে ভাগ করি, একটা অসংলক্ষ ক্রম ধ্বনি আর একটা হচ্ছে সংলক্ষ ক্রম ধ্বনি। আবার এই অসংলক্ষ ক্রম ধ্বনিকে আবার আমরা মূলত এখানে দুভাগে ভাগ করি, একটা ভাবধ্বনি আর রসধ্বনি। আর সংলক্ষ ক্রম ধ্বনিকে আবার আমরা এখানে মূলত কিন্তু ভাগ করি দুভাগে, বস্তু ধ্বনি আর অলঙ্কার ধ্বনি। এইভাবে কিন্তু ধ্বনির প্রকারভেদ আছে। ঠিক আছে? তো এই প্রকারভেদগুলোকে পরে তোমাদের যারা যারা ব্যাচে আসবে, জয়েন করবে, তারপরের থেকে এই ধ্বনির প্রকারভেদে আমি ঢুকে যাব। ঠিক আছে? তো ধ্বনির প্রকারভেদগুলোকে নিয়ে আমরা পড়ব। এই অবিবক্ষিত বাচ্যধ্বনি সমস্ত কিছু, এগুলোও ডিটেলসে বোঝার দরকার আছে, এগুলোও ডিটেলসে দরকার আছে, সেই জায়গাগুলোকে আমরা পড়ব। জাস্ট আমি তোমাদের যেইটুকুর মধ্যে করলাম সেটা হচ্ছে ধ্বনির প্রতিষ্ঠা পর্যন্ত পড়ালাম, যে ধ্বনির আত্মা, যে আমরা বলছি ধ্বনির আত্মা কাব্যস্য, সেটা কেন স্টাবলিশ হলো, সেই জায়গাটাকে ধ্বনির আত্মা কাব্যস্যের এই যে বিস্তর জায়গাগুলোকে কিন্তু আমরা আজকে বুঝলাম। এটা দেখবে ইউটিউবেও আপলোড হবে, এটাকে আরেকবার যাদের যাদের কনফিউশন হবে বা যারা একটু বুঝতে অসুবিধা হবে তারা এটাকে আরেকবার দেখে নেবে। ঠিক আছে? তো আর এটা আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, অর্জুন ব্যাচ বাংলার, অর্থাৎ নেক্সট জুলাই এবং ডিসেম্বর। কারণ কি, এই একটা ব্যাচ নিলেই তোমার 12 মাস অর্থাৎ 1 বছর, এটা অফার রয়েছে 20 তারিখ পর্যন্ত রয়েছে, 12 মাস অর্থাৎ 1 বছর ধরে, একবার শুধু কোর্সটা পড়বে, 1 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে। ঠিক তো কোর্সের ডিটেলস সম্পূর্ণ লাইভ হবে, 2 দিন করে 2 ঘন্টার ক্লাস হবে। ঠিক আছে? তো তোমার মঙ্গলবার আর হচ্ছে শনিবার করে আমরা ক্লাসটা রেখেছি, মঙ্গলবার আর শনিবার থাকবে ক্লাসটি। পেপার 2 এটার জন্য একদম তোমাদের তৈরি করে দেবো। প্রত্যেক দিনের নোট, অর্থাৎ ডিটেল নোট, সুন্দরভাবে সাজানো নোট, জাস্ট একবার পড়লেই যেন হয়ে যায়, সেই প্রত্যেক দিনের নোট প্রত্যেক দিন প্রোভাইড করা হবে। প্রত্যেক সপ্তাহে মক টেস্টের সুবিধা থাকবে। ঠিক আছে? তো আমাদের অ্যাপের মাধ্যমে মক টেস্ট দিতে পারবে। ইউনিটগুলোকে লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে, যেই জায়গাগুলোকে কঠিন বিষয় সেগুলোকে একদম লাইন ধরে ধরে A to Z
বুঝিয়ে দেবো, সেই নোটসকে তারপরে তোমাদেরকে দিয়ে দেবো। প্রত্যেক ক্লাস পর সেই ক্লাসের টোটাল অডিও ভিডিও রেকর্ডিং অ্যাপের গ্রুপে দিয়ে দেওয়া হবে। অনেক সময় আমরা কি হই যে হয়তো বা ক্লাসটা করতে পারলাম না, ঠিক আছে, তো হয়তো বা ব্যস্ততার মধ্যে রয়ে গেলাম, ক্লাসটা আর করতেই পারলাম না, তখন সেই ক্ষেত্রে যেন এমন না হয় যে মানে ওই ক্লাসটা একদম বাদই চলে গেল। তো অডিও ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে অ্যাপের মধ্যে, যতবার ইচ্ছে তত দেখতে পারবে। আর মান্থলি ফিস মূলত তোমরা দিতে পারবে। আর কোর্স ডিউরেশন 6 মাসের মধ্যে আমরা আমাদের বেসিক কোর্সটাকে কমপ্লিট করবে এবং 6 মাস তারপরে তোমরা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে। মানেটা কি, 6 মাস পরে তোমরা কিন্তু ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে। নতুন নতুন যে মক টেস্ট আসবে, নতুন নতুন যে ক্লাসেস আসবে, সমস্ত কিছু তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ টোটাল তাহলে কত দাঁড়াচ্ছে, 12 মাসে ভ্যালিডিটি, মানে 1 ইয়ারের ভ্যালিডিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যারা যারা 20 তারিখের মধ্যে জয়েন করে যাবে। হ্যাঁ, এবং অবশ্যই আমাদের যে নম্বরটা আছে সেখানে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, এই যে 9064253244, এটাতে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, এটাতে হোয়াটসঅ্যাপ করবে। এটাতে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তুমি এখানে জয়েন করে যেতে পারবে। আর অ্যাপে হয়তো বা টোটাল অ্যামাউন্টটা একবারই শো করাচ্ছে, ঠিক আছে, তো অসুবিধে নেই, তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। এখানে আমরা কুপন কোড দিয়ে দেবো, ওটা দিয়ে দিলেই তাহলে প্রথম মাসের যে মূলত তোমাদের রেমুনারেশন জমা দিতে হবে, প্রথম মাসের যে ইনস্টলমেন্ট ফিসটা থাকবে সেটা দিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। অবশ্যই অ্যাপে যা দেখাচ্ছে ওটাতেই ভেবে নিও না যে একবারই, স্যার তো বললেন মান্থলি দেওয়া যাবে, এখানে তো একবারই শো করাচ্ছে অ্যাপে। তো অ্যাপে শো করায় কারণ হচ্ছে ওইভাবেই কন্ডিশন থাকে। তো তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেবে, সেই অনুসারে তোমরা মান্থলি রেমুনারেশন করে নিতে পারবে, মান্থলি ফিস দেওয়ার সিস্টেম করে দিতে পারবে। আমরা কুপন কোড তোমাদেরকে দিয়ে দেবো একটা, সেই অনুসারে তারপর মান্থলি সেটাকে পে করে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। বুঝতে পারছো তো বিষয়টা? তো এই জায়গাটাকে একটু মাথায় রাখবে। আর আমাদের টুয়েসডে আর স্যাটারডে তো হবে বেসিক ক্লাসেসগুলো, তার সাথে সাথে কিন্তু কোশ্চেন অ্যান্সার ডিসকাশন বা বলতে পারো যে তার সাথে সাথে এক্সট্রা ক্লাসেস সেগুলো কিন্তু আসবে, বিশেষত ব্যাকরণের ভিত্তিতে। তোমরা সবাই জানো আমাদের ইউনিট 1-এ ব্যাকরণ আছে, তো ব্যাকরণের ভিত্তিতেও দেখবে এক্সট্রা ক্লাসেস আসবে। তো চিন্তার কোনো কারণ নেই, সবগুলোকে A to Z ডিটেলসে পড়িয়ে দেবো আমি। আর একটা জিনিস মাথায় রেখো, সিলেবাস কিন্তু হিউজ। আমি জানি না কতটুকু তোমরা দেখেছো সিলেবাসকে দেখেছো তো? এখানে কারা কারা টোটাল সিলেবাসটা দেখেছো? জাস্ট হাত তুলো, তোমাদের কিছু লিখতে হবে না, জাস্ট হাত তুলো তো। সবাই নিশ্চয়ই সিলেবাসটাকে দেখেছো? কারা কারা এখানে সিলেবাসটাকে দেখেছো? আচ্ছা, সিলেবাসটা দেখবে 10টা ইউনিট আছে, প্রচুর হিউজ সিলেবাস। অর্থাৎ এখানে যদি আমরা একে একে যদি আমরা নিজেরাও পড়া শুরু করি, এটা কখনো 1 বছরও কমপ্লিট হবে না। একজন টিচারের তোমাকে সাহায্য দরকারি এই যে সেকেন্ড পেপারের এই জায়গাগুলোতে, যার থেকে তুমি নোটপত্র কনসেপ্টগুলোকে ক্লিয়ারেন্স, অবশ্যই তোমাকে নিজে তো পড়তেই হবে, কিন্তু তার সাথে সাথে নোটপত্র কনসেপ্টগুলোকে ক্লিয়ারেন্স একদম ডিটেলসে তোমার হবে, তবেই না তুমি সময়টাকে কাজে লাগাতে পারবে, ঠিক আছে? তো সেই জায়গাটাকে মাথায় রেখে তোমরা কিন্তু জয়েন করতে পারো। আর আমি আবারও বলছি, তোমাদের যে কঠিন কনসেপ্ট আছে একদম জলের মতো বুঝিয়ে দেবো। তোমার ছন্দ, অলংকার, তারপরে এই যে ভারতীয় কাব্যতত্ত্ব, পাশ্চাত্য কাব্যতত্ত্ব, ব্যাকরণ, হ্যাঁ, তারপর মধ্যযুগ, যেগুলো তোমাদের সব থেকে বেশি অসুবিধা হয়, সেই জায়গাগুলো একদম ডিটেলসে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে নেক্সট আমাদের ক্লাস কবে শুরু হচ্ছে? মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে, মানে মঙ্গলবার আর স্যাটারডেতে আমাদের ক্লাস রয়েছে, কিন্তু আমাদের ক্লাসটা শুরু হচ্ছে 20 তারিখ থেকে। আজকে হচ্ছে 17 তারিখ, আর 3 দিন পরে আমাদের ক্লাস শুরু হবে। এই 20 তারিখটা কেন করা হয়েছে? 17 তারিখেই মূল ব্যাচ স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার জন্য আমি মূলত বাইরে ছিলাম, যার ফলস্বরূপ ব্যাচটা স্টার্ট করা হয়নি। তো আমরা 20 তারিখ থেকে মূল ব্যাচটাকে স্টার্ট করে দেবো, ঠিক আছে? একদম 20 তারিখ থেকে আমাদের কিন্তু মূল ব্যাচ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? কোনো রকম কিন্তু অন্যান্য ইনস্টিটিউশনে যেমন থাকে যে পিছোতেই থাকে এমন থাকবে না। 20 তারিখ বলেছি, 20 তারিখই স্টার্ট হয়ে যাবে। তো তোমরা এখনও পর্যন্ত যারা জয়েন করোনি তারা কিন্তু জয়েন করে নাও। আর আবারও বলছি, অ্যাপের মধ্যে হয়তো বা ফুল পেমেন্ট দেখাবে, ফুল পেমেন্ট এখনই করতে হবে না, তোমরা ইনস্টলমেন্টে করতে পারবে। তো হোয়াটসঅ্যাপে আমাকে হাই পাঠিয়ে দেবে, ওখানে কুপন কোড পেয়ে যাবে, ওটা দিয়েই তোমরা কিন্তু ইনস্টলমেন্টের বেসিসে ফিসটাকে পে করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে ভালো থেকো সবাই। আর এটা ইউটিউবে ধরে নাও মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমি আপলোড করে দিচ্ছি, এটা দরকার পড়লে আরেকবার দেখে নিও, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভালো লাগলো তো ক্লাসটি? একটু জানাবে ক্লাসটি ভালো লাগলো তো, বুঝতে পেরেছো তো? কারণ বোঝাটা হচ্ছে মেইন, সেটা পেরেছো কিনা সেটাই আমি জানতে চাইছি। ওকে তন্ময়।
ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে তাহলে এই পর্যন্তই রইল। টাটা। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই অফ থাকলো। হ্যাঁ।